আসসালামু আলাইকুম। কাছে দূরের, দেশের বিদেশের, ছোট বড় যত বন্ধু আছো, আমাদের যত বান্ধবী আছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই লাইভ দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবা। সো আমি আমার ওয়াল থেকে এইমাত্র শেয়ার করে দিয়েছি। তোমরাও যারা আছো আমাদের সাথে, তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই পোস্টটা যদি পারো শেয়ার করে দাও। আর অডিও শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, সো আমাদের আজকের আলোচনা কি নিয়ে, আমাদের আজকের এই তোমাদের সাথে আসার, আচ্ছা, আবদুল্লাহ সাদ চলে আসছো, রিফাত হোসেন ওয়ালাইকুম আসসালাম। HSC 27-কে বেশি বেশি দেখা যাবে মনে হয় নাকি, উত্তেজিত। আজকে তোমাদের সাথে যে আমাদের আলোচনা, আগে একদিন আলোচনা হয়েছে কেমিস্ট্রি নিয়ে, আজকের আলোচনা হবে হচ্ছে আমাদের বায়োলজি এবং হচ্ছে তোমার ফিজিক্স নিয়ে। সো তোমরা ভাবতে পারো যে ভাইয়া ম্যাথ কেন নাই, আপনারা এত কোর্স আনতেছেন, আপনারা কেমিস্ট্রি নিয়ে আসছেন, আপনি তো নিজেই কেমিস্ট্রি পড়াবেন, আপনি কেমিস্ট্রি নিয়ে আসছেন, আজকে ফিজিক্স হচ্ছে, বায়োলজিও হলো, কি বাকি থাকলো ভাই? বাকি থাকলো আমাদের গণিত, ম্যাথমেটিক্স। সো কেন ম্যাথমেটিক্স নাই, তোমাদের কি মনে হয়? কেন ম্যাথমেটিক্সের ব্যবস্থা তোমাদের জন্য আমরা করতে পারিনি, কি মনে হয়? দেখো ভাই, কারণটা হচ্ছে আমি নিজের সম্পর্কে একটা জিনিস মানুষের কাছে পরিচিত হইতে চাই এইভাবে, মানুষ যেন আমার মৃত্যুর পরে মনে রাখে এইভাবে, যে হিন্দিতে বললে এরকম দাঁড়াবে মনে হয়, কোয়ালিটিকে দুসরা নাম আরিফ ভাই হে। সো আমার অধীনে, আমার নেতৃত্বে যেহেতু মনন একাডেমিতে কোর্স লঞ্চ করা হচ্ছে, সো আমি কখনোই গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি বলো বা কোয়ালিটি ভালো না সেরকম কোনো জিনিস তোমাদের সামনে আনবো না, লাগলে আনবো না, নাই, ব্যবস্থা করা যায় নাই। কিন্তু যাদেরকে নিয়ে আসবো, তোমাদেরকে যাদের হাতে ছেড়ে দিব যে এর কাছে পড়ো বা এর কাছ থেকে কিছু শিখতে পারো, ইনশাল্লাহ আমি ওইটুকু গ্যারান্টি তোমাদেরকে দিতে চাই যে তুমি যেন আস্থা রাখতে পারো, ভরসা রাখতে পারো কেয়ামতের আগের দিন পর্যন্ত, যে আরিফ ভাইয়ের মুখ থেকে যদি বের হয় তাহলে ইনশাল্লাহ সার্ভিস পাওয়া যাবে, এখানে প্রতারিত হওয়ার সুযোগ নেই আর কি। আমি এতটুকু চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে, শুধু আমি একা চেষ্টা করি তা না, অনেকেই করেন আলহামদুলিল্লাহ। সো আমি তাদের মধ্যে অন্যতম হইতে চাই, নিজেকে সেখানে সামিল দেখতে চাই। দ্যাটস ওয়াই আমাদের কাছে ম্যাথমেটিক্সের এখনও কোনো সুযোগ তৈরি হয়নি। আমরা কোনো যোগ্য ভালো ভাইয়াকে ব্যবস্থা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা বলতে পারো। এই ব্যর্থতা মেনে নিয়েই আমরা বাকি কোর্সগুলো তোমাদের জন্য লঞ্চ করছি, যেন তোমাদের সর্বোচ্চ ভালো সার্ভিসটা দেওয়া যায়। কারণ আমরা তো জানি বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা হয়েছে, তাতে বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় নাম দিয়ে যেগুলো হয় সেগুলো তোমরা খুব ভালো করেই জানো যারা সিনিয়ররা আছো। আর HSC 25 ব্যাচ, দিস ইজ ইয়োর টাইম নাও। তোমরা এখন এক্সপিরিয়েন্স করবা যে কী হবে কী হবে না। আমি দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক। তোমরা যে আশা নিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠানে অনেক বেশি টাকা দিয়ে ভর্তি হয়েছো, তারা যেন তোমাদেরকে সঠিক সার্ভিসটা দেন, আল্লাহ যেন তাদেরকে সেই হেদায়েত দেন, সেই শক্তিটা দেন, তোমাদেরকেও যেন শক্তি দেন যেন তোমরা সেগুলো রিসিভ করতে পারো। কিন্তু রিয়েলিটি তো মেনে নিতে হবে। সো যার ফলে তোমরা যখন সেকেন্ড একটা অপশন খোঁজো যে ভাই ওইখানে তো গেছিলাম, কাজ হচ্ছে না, সো আমাদের এখন হচ্ছে কাস্টমাইজড একটা সাপোর্ট লাগবে, যে আমার স্পেসিফিক এই প্রবলেমে ধরা খেয়ে যাচ্ছি, বা ওই টাইপের অঙ্ক পারতেছি না, ওই ভাইয়া তো ধুমধাক্কা আগুনের গতিতে দেখা গেছে কী যে হইছে, শত শত স্টুডেন্ট এখানে বসা, কে বুঝছে কে বুঝে নাই, প্রশ্ন করার কথা বলারও জায়গা নেই। সো তোমাদের জন্য কথা বলার সেই সুযোগটা আমরা দিতে চাই, তোমাদেরকে সেই সুযোগটা দিতে চাই যেন তোমরা তোমাদের সমস্যাগুলো সলভ করে একটা ফেয়ার, একটা লেভেল প্লেইং গ্রাউন্ডে যাইতে পারো, যে আমি আমার মেধার যে পরীক্ষাটা দিতে যাচ্ছি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের জন্য, আমার সারাটা জীবনের জন্য, সেটার জন্য একটা যেন তুমি ফেয়ার সুযোগ পাও, সেই চেষ্টাটা আমাদের আছে আর কি। আমি একটু দেখি তোমাদের কমেন্টের কি অবস্থা, কে কে কি কি প্রশ্ন করছো। আচ্ছা, আমি কিন্তু বলছি না যে, এমন না যে গণিতে দুনিয়ায় কেউ যোগ্য নাই, ব্যাপারটা এরকম না। আসলে আমরা ম্যানেজ করতে পারি নাই, বুঝছো না? কারণ সবাই তো কম বেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে, এই জন্য আর কি। এটা পুরোপুরি আমাদের ব্যর্থতা, মানে আমাদের বলতে আরও তুমি স্পেসিফিক্যালি বলতে পারো আরিফ ভাইয়ের ব্যর্থতা। আমি পুরোপুরি নিজের উপরে এই দোষটা টেনে নিতে চাই, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। সুপ্রপাল বলছে ম্যাথের তানভীর রনি ভাই। আরে রনি ভাই তো আমারও বস, আই জাস্ট লাভ দ্যাট গাই, অসাধারণ পড়ায়, অসাধারণ পড়ায়। ওকে, সো চলো আমরা একটু আলাপ আলোচনা শুরু করি। তোমাদের জন্য আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে আমি কথা বলা শুরু করতে চাই। সেই সূত্রটা কি জানো? এই নাইম, এখানে বুয়েটের লোগো লাগাইছো কেন? এখানে কি হওয়ার কথা? এখানে তো কিউ থাকার কথা।
এই সূত্র মনে পড়ে, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। সো ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা মনে হয় অনেকটা এরকমই আর কি। হ্যাঁ, যে বুয়েটের প্রিপারেশন যদি তোমার নেওয়া যায়, যদি মোটামুটি তুমি বুয়েটের প্রিপারেশন নাও, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমরা যেটাকে বলি আর কি, বুয়েটের লোগো দিয়ে বুঝাইছি, তাইলে তোমার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেলের প্রিপারেশন মনে হয় হয়ে যায় আর কি। তবে মেডিকেলেরটা উল্টাটা হয় আর কি, কারণ মেডিকেলের জন্য তো অনেক তথ্য লাগে, বুঝছো না? সো এই জন্য ডাব্লিউটাকে উল্টা করে দিলে দেখো এম হয়ে যাবে, মিররিং যদি করো আর কি। সো আসলে ইতিহাসে এরকম অনেক উদাহরণ পাওয়া যায় যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স পাইছে, কিন্তু তুমি এরকম একজনকেও দেখাইতে পারবা না মনে হয় যে মেডিকেলের প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাইতে পারে, তবে তার জন্য তোমার সাথে কিন্তু ম্যাথমেটিক্যাল সাপোর্টটা লাগবে। কারণ সাব্বির আমি ঠিক বলতেছি তো? কারণ হচ্ছে মেডিকেল প্রিপারেশনের জন্য তোমরা প্রচুর মুখস্থ নির্ভর পড়াশোনা করো, যদিও প্রশ্ন পদ্ধতি অনেক বদলাইছে, অনেক বেশি ভালো হয়েছে এখন, যে তোমার অনেক চিন্তা করে উত্তর দেওয়া লাগে যে টাইপের প্রশ্নে, সেই টাইপের প্রশ্ন চলে আসছে। সো তারপরেও আর কি জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আর আমাদের যে কোর্সগুলোর নাম সেগুলো যারা জানো না, বিপ্লব 25 আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য বলি। ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে তোমার কি ডিইউ, যাদের টপ পজিশন টার্গেট থাকে। কারণ দেখা যায় যে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে যারা ছাত্র থাকে, মানে মোটামুটি 500-1000-এর মধ্যে, এরা সবাই দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং কোচিং করেই আসে আর কি। কারণ ওইখানে অ্যানালিটিক্যাল যে আলোচনাগুলো হয়, যে লজিকগুলো দেখানো হয়, সেগুলো আসলে কাজে লাগে খুবই। ওকে, সো আরেকটু আলোচনা সামনের দিকে আগানো যাক। তোমাদের জন্য এই কথাটা আমি একটু বলে দিতে চাই বিফোর এভরিওয়ান অ্যারাইভস। সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের দেশের যে শিক্ষার অবস্থাটা হয়েছে, সেটা হয়েছে অনেকটা এরকম, বুঝছো? এই যে স্টিফেন হকিংয়ের একটা কথা আছে, দ্য গ্রেটেস্ট এনিমি অফ নলেজ ইজ নট ইগনোরেন্স। যে জানে না, যে পারে না, সেটা তো ভিন্ন কথা, কিন্তু আমাদের মধ্যে একটা মেকি ভাব তৈরি হয় যে আমি মনে হয় শিখতেছি। মানে ধরো তোমাকে আমি আগডুম বাগডুম শিখাচ্ছি, হ্যাঁ, তোমাকে দিন শেষে একটা সার্টিফিকেট ধরায় দিচ্ছি, যেটা কি নির্দেশ করতেছে যে তোমার একটা নির্দিষ্ট জ্ঞান অর্জন হয়েছে। বাট বাস্তবতা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার ওই জ্ঞানটা আসলে অর্জিত হয় নাই। অর্থাৎ তোমার মধ্যে একটা মেকি ধারণা তৈরি হয়েছে যে তুমি অমুক ক্লাস পাস, অমুক গ্রেড পাস, বাট আসলে তোমার অ্যাকচুয়াল নলেজের লেভেলটা তার চেয়ে অনেক নিচে। তো এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে তোমাদের সামনে যে আমি কথা বলছি, আমার মতো লোকজন যারা আছে, অর্থাৎ যারা তোমাদেরকে শিক্ষক হিসেবে তোমাদের সামনে আবির্ভূত হয়, তারা, আমরা তোমাদেরকে যা বলি এগুলো আসলে সব সঠিক না, অনেক কিছু ভুল থাকে আমরা জানি, তারপরেও বলি। কেন যে বলি আমরা নিজেরাও জানি না। সো ব্যাপারটা হচ্ছে এইটা। তো এইটা থেকে বের হয়ে আসার জন্যই আসলে এইবারের কোর্সটা আমাদের ডিজাইন করা হয়েছে, যে টিচারদেরকে নিয়ে আসছি তোমাদের জন্য। আশা করা যায় তারা এমনভাবে তোমাদেরকে দেখাবে যেটাতে তোমার মধ্যে মেকি ভাবটা তৈরি হবে না যে আমি অনেক কিছু জেনে ফেলছি, বরং তুমি যে কী কী জানো না সেটা তুমি স্পষ্ট বুঝতে পারবা, যে জ্ঞানের দৌড় তোমার এতটুকুতে যেয়ে তোমার থেমে যেতে হচ্ছে আর কি। ওকে, সো এই সব তো এইচএসসি 27-এর কমেন্ট দেখতে পাচ্ছি, এরকম ফাজিল কেন? এরা এসে সব বসে আছে, কি একটা অবস্থা! এইচএসসি 25-এর কোশ্চেন চাই, যার যা জানার আছে আর কি। সো তোমাদের জন্য আমি নতুন কিছু ভাইয়াদেরকে ইন্ট্রোডিউস করাই দিতে চাই। আমি সিনিয়র মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব যে যারা যোগ্য, যাদেরকে তোমাদের সামনে নিয়ে আসা উচিত, তাদেরকে যেন আনা হয়। সো আমি একটু ওদেরকে তোমাদের সামনে নিয়ে আসি। তার আগে আমি একটু বলে নেই, প্রথমেই দেখতে পাচ্ছ গোলাম কিবরিয়া তরফদার, মানে ওর ডাকনাম হচ্ছে কিবরিয়া, আমরা কিবরিয়া বলে ডাকি। ও হচ্ছে এইচএসসি 23 ব্যাচ, বুয়েটে বর্তমানে পড়ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তারপরে হচ্ছে নাইম, ডাকনাম নাইম, হাসনাত মোহাম্মদ নাইম। নাইমকে তোমরা অনেকেই চিনো, হয়তো বা তোমরা ফেসবুকে দেখেছো যে তোমাদের যে ফিজিক্স ভাইয়াদের এডটেকের ভুল ভাল পড়ানো, সেটা নিয়ে যারা সরব মানে কথা বলেছে যে ভাই এটা তো ভুল, এটা তো এরকম না, ওটা তো ওরকম না। সো সেটা নিয়ে সবার প্রথম সবচেয়ে বেশি ভোকাল যে ছেলেটা, যে মানুষটা, সে হচ্ছে তোমাদের নাইম ভাইয়া। ও হচ্ছে আইইউটি থেকে পড়াশোনা করেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং পদার্থবিজ্ঞানের প্রতি পাগলামির জন্য, আমি বলবো পাগলামি, এটা ওর সাথে কথা বলতে গেলে মনে হয় এটা পাগলের সাথে কথা বলতেছি, মানে লিটারেলি ফিজিক্সের প্রতি এতটা ফ্যান মানুষ কীভাবে হইতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ড টোটালি ছেড়ে দিয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের জন্য ভর্তি হয়েছে। এখন ও ফিজিক্সে মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটিতে। এবং ওদের দুইজনের সবচেয়ে বড় পরিচয় আমার কাছে যেটা মনে হয়, যে জন্য আমার ওদেরকে ভালো লাগে, ভালোবাসি ওদেরকে আমি, সেটা হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের যে টিম, সেটাতে ওরা হচ্ছে মেন্টর হিসাবে আছে। এবং মেন্টরদের মধ্যে সবচেয়ে সিনিয়র, সবচেয়ে বুড়ো মনে হয় নাইম। সো তোমাদের নাইম ভাইয়া এবং কিবরিয়া ভাইয়াকে আমি নিয়ে আসবো সামনে। তার আগে আরও একজন আমাদের বায়োলজিতে আছে, সাব্বিরের সাথে আমার বছর খানিক ধরে পরিচয়, এবং তখন থেকেই আমরা একসাথে অনেক স্টুডেন্ট পড়িয়েছি, কয়েক শত হাজারের কাছাকাছি বলা যায় আর কি, ঢাকার ভিতর বাইরে মিলে, অফলাইনে সবই। সো
আমি আলহামদুলিল্লাহ কোনো স্টুডেন্টের কাছ থেকে ওর নামে কোনো খারাপ রিপোর্ট পাই তো নাই, বরং অনেক বেশি পজিটিভ রিপোর্ট পেয়েছি যে সাব্বির ভাইয়ের ক্লাস আসলে খুবই ভালো লাগে। সো আমার কাছে কষ্ট লাগে, এবং এটা আমার দায়িত্বও বটে আমরা যারা সিনিয়র আছি তাদের, সেটা হচ্ছে যে যারা এরকম তরুণ প্রজন্ম তাদের মধ্যে যারা ভালো করছে তাদেরকে আসলে তোমাদের সামনে উপস্থাপন করা। সো আই রিয়েলি ফিল লাকি টু হ্যাভ দ্যাট অপরচুনিটি যে ওদেরকে আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারছি। সো আমি ওদেরকে এখন একটু এক এক করে ডাকবো, নিজেদের সম্পর্কে দুই একটা কথা বলুক, তারপরে ওরা যার যার ডিপার্টমেন্ট নিয়ে আরও ডিটেল কথা বলবে আর কি। সো একটু প্লিজ চলে আসো সবাই। সো পরিচয় পর্বটা মনে হয় সাব্বিরকে দিয়ে শুরু করা যাক, সবচেয়ে সিনিয়র যেহেতু তুমি 17 ব্যাচ, রাইট? ওকে, নাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আমি ঢাকা মেডিকেল কলেজে 2017 সালে চান্স পেয়েছি। তো আমি আসলে তোমাদের সাথে বায়োলজি। এই তোমার মেরিট পজিশন কত ছিল জানি? আচ্ছা, আমি আসলে আমার সময়ে জাতীয় মেধায় 100তম ছিলাম। সেঞ্চুরি? হ্যাঁ, সেঞ্চুরিয়ান। আসলে এর জন্য আমাকে সেঞ্চুরিয়ান বলতো অনেকেই। আচ্ছা, তো আমি ভাই, আমি অনেক রেসপেক্ট করি ভাইকে। ভাই আমাকে খুঁজে নিয়ে আসছে বলতে পারো। আমি দেখছি যে ভাই আসলে যতটুকু সরব তোমাদের জন্য, তো সেখান থেকে আমার এখানে আসা। আমি তোমাদের এখানে আসলে বায়োলজিটার দায়িত্বে থাকবো। হ্যাঁ, যতটুকু সম্ভব, যেহেতু আরিফ ভাই তোমাদের ভালোটা চিন্তা করে, আমরাও সেই ভালোটা চিন্তা করে তোমাদেরকে ডেলিভার করার জন্য আসলে কিন্তু এখানে আছি। হ্যাঁ, তোমরা পরিচয় দাও। আচ্ছা, আমি একটু কোশ্চেনের উত্তর দিয়ে নেই। অনেক বলছে আমাদের HSC 27 ব্যাচের অনেক, ও বলতেছে মুকিত ভাই নাই। আচ্ছা, মুকিতের ব্যাপারে আমি আজকেও রাতে ওকে যে পিটাবো, এই কারণে ওর সাথে আমার রেগুলার কথা হয়। ওকে আমি কয়েকদিন আগেও বলেছি, কিন্তু ওর ব্যক্তিগত একটা কারণে ও ছুটি নিয়েছে। এবং যদিও আমরা এখানে ছবিতে রাখিনি, বাট দ্যাটস এ ভেরি হাই চান্স ইনশাল্লাহ মুকিত আমাদের সাথে জয়েন করতে পারে। সেটা হচ্ছে সেপ্টেম্বরের পরে। ওর জন্য দোয়া করো, ওর একটা বিশেষ পরীক্ষা আছে, আমি এখন ডিটেল বলছি না, ও একটু নিষেধ করেছে আর কি। সো তোমরা মুকিত ভাইকেও দেখতে পারবা ইনশাল্লাহ আর কি, আশা করা যাচ্ছে। বাট আমরা সেই ওয়াদা করবো না যেটা নিশ্চয়তা আমরা দিতে পারছি না আর কি, ঠিক আছে? সো আপাতত ধরে নাও নাইম ভাইয়া এবং কিবরিয়া ভাইয়া তোমাদের সাথে আছে আর কি। মুকিতকে তোমরা যে ইনবক্সে প্লিজ একটু 2-4টা গালি টালি দিয়ে আসবা আমার পক্ষ থেকে আর কি, গালি দিবা, নিচে লিখবা আরিফ ভাই বলছে। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আমারে তো হয়তো অনেকেই চিনে, কিন্তু চিনার অ্যাক্টিভিটিসটা হয়তো অনেকের কাছেই নেগেটিভ। তো ওইসব জিনিস আবার এখানে আলোচনা করব না, আরেকজনের ভুল ধরে এখানে মানে করব না। তো এখানে মূলত আমরা মানে কোর্সের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্ল্যান হচ্ছে যে অ্যাডমিশনে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বেসিকের উপরে বেশি জোর দেওয়া। অ্যান্ড আমরা অনেক কিছুই হচ্ছে মানে পরীক্ষার হলে বা পরীক্ষায় যখন দেখি যে অনেক প্রশ্নে আমাদের কাছে মনে হয় অনেক কঠিন, বা হচ্ছে অনেক কিছু সলভ করতে পারি নাই। যে রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটির যে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন ছিল, এটা অনেকের কাছেই কঠিন মনে হয়েছে। এর মূল কারণ মানে আসলে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে কনসেপ্টের আন্ডারস্ট্যান্ডিং ঠিকভাবে না থাকা, বা হচ্ছে ঠিকভাবে টপিকগুলো না পড়ে সামনে আগানো। সো আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের ফিজিক্সের আমি আর কিবরিয়া দুইজনই আছি, দুইজনের প্ল্যান হচ্ছে যে কনসেপ্টগুলার অ্যাডমিশন সিজনে যতটুকু ইনডেপথ থাকা উচিত ওইটার উপরে জোর দিয়ে প্রবলেম সলভিং প্লাস ম্যাথ সলভিং এই দুইটাতে জোর দেওয়া। এখন এখানে প্রবলেম সলভিংয়ের ব্যাপারে একটু বলি যে এই জিনিসটা কেন ডিফারেন্ট। তোমরা এইচএসসি বা একাডেমিকে যখন পড়াশোনা করছো, বেশিরভাগ সময় প্রবলেম সলভ করো নাই, বেশিরভাগ না মানে 99% টাইমে তোমরা প্রবলেম সলভ করো নাই। সো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো আর বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের দিকে যদি দেখো, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের কোয়েশ্চেনগুলো, এখানে কিন্তু তোমার চিনা জানা রিটেন কোয়েশ্চেন আসে না। দেখা যায় 4টার মধ্যে 2টা একদমই অপরিচিত, আর 2টা হচ্ছে দেখা যায় যে তুমি অনেক ফর্মুলা অ্যাপ্লাই করে পারতেছো। সো আমাদের প্ল্যান হচ্ছে যে তোমাদেরকে মানে একটা স্টুডেন্ট কমপ্লিটলি নতুন কোয়েশ্চেন দেখতেছে, ওই নতুন কোয়েশ্চেনটা সে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে কতটুকু, বা তার কনফিডেন্স বাড়ানো, ওই জিনিসটাই মূলত আমরা ট্রাই করব এই ফিজিক্সের কোর্সের মাধ্যমে আর কি। সো আমি এতটুকুই বললাম যে আমরা কি দিতে চাচ্ছি। অ্যান্ড সবচেয়ে মানে ইউনিক যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমাদেরকে আমরা চ্যাপ্টার ওয়াইজ না, মানে বলা যায় যে 2-3টা চ্যাপ্টার মিলে প্রায় সময় দেখবা যে মিক্স কোয়েশ্চেন আসে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার এই লাস্ট ইয়ারের আগের বার তোমার হচ্ছে আসছিলেন, এই যে একটা এমসিকিউ আসছিল যে পর্যাবৃত্ত গতি আর মহাকর্ষ চ্যাপ্টার মিলায়। তো এরকম প্রত্যেক বছরই 2-3টা চ্যাপ্টার মিলানো হচ্ছে কিছু কোয়েশ্চেন থাকে,
ওই জিনিসগুলোর উপরে বা 3-4টা চ্যাপ্টার মিলে আমরা অ্যাডভান্স কিছু প্রবলেম সলভিং ক্লাস রাখবো। হয়তো সেটা সময়ও সুযোগ বুঝে লাইভও হতে পারে, বা আমরা ট্রাই করবো বা রেকর্ডিংও যদি দিয়ে দেয়। তবে আমরা এই ফিচারটা এবার রাখতেছি যাতে তোমাদের প্র্যাকটিস এবং নতুন কোয়েশ্চেনের সাথে পরিচিত হওয়া মানে ওইটা যাতে আরও সহজ হয়ে যায়। তবে এদিকে আরেকটা ব্যাপার আছে, অনেকে মনে করে যে অ্যাডমিশন টাইমে এসে অ্যাডভান্স জিনিস বেশি শিখার দিকে জোর দেওয়া উচিত কিনা। না, বেশি জিনিস শেখার দরকার নাই। মূলত যে জিনিসটা ফোকাস করা উচিত যে তুমি তোমার মেইন বইয়ের সবগুলো টপিক কভার করতে হবে, ওই টপিক কভার করতে গিয়ে আশেপাশের যত কোয়েশ্চেন সলভ করা দরকার ওইটা করো, তাইলে তোমার স্কিল বাড়বে। স্কিলের মানে কি বুঝাইতে চাচ্ছি, যে তোমার ক্যালকুলেশন এবিলিটি বাড়বে, পাশাপাশি হচ্ছে কোয়েশ্চেন সলভ করার যে একটা টাইমিং আছে ওইটাও আসলে স্মুথলি বাড়তে থাকবে। এখন নতুন কোয়েশ্চেন আসলেও তুমি দেখা যাবে যে ওই ফ্লোতে তুমি পেরে যাচ্ছ। সো ওই জিনিসগুলোর দিকে আমরা মূলত ফোকাস করব। সো আমি আর কথা বলতেছি না, কিবরিয়া আশা করি যে বাকি জিনিসগুলো। আচ্ছা, আমি একটু কিবরিয়া বলার আগে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে নাইমের সাথে কথা বলতে যেয়ে আমি একটা ব্যাপারে খুবই অবাক হয়েছিলাম প্রথম দিকে। সেটা হচ্ছে যে ও যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোক, তো স্বাভাবিকভাবে ওর কি আসা উচিত, ওর কি মানে কথা থাকা উচিত যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচটা নিয়ে খুব বেশি আশাবাদী, আমি ওদেরকে অনেক কিছু দেখাবো। কিন্তু ও যখন বলছিল ভাই ভার্সিটি ব্যাচ নিয়ে আমার প্ল্যান অনেক বেশি, আমি ওদেরকে দেখাইতে চাই যে কত সঠিক জ্ঞান নিয়েই, মানে এমন না যে অনেক কঠিন করে, সঠিক জ্ঞান সহকারেই এই যে কমপ্লেক্স টাইপের যে প্রবলেমগুলো সেগুলোকে সলভ করা যায়। এবং ওর আরও একটা ব্যাপার যেটা আমি জানলাম যে ক্যালকুলেটর ছাড়াই, তুমি কবে থেকে বলতেছিলা? না, ক্যালকুলেটর ছাড়া মানে আমি কি মানে আমরা মূলত ওই অলিম্পিয়াডের কালচার থেকে আসছি। তো আমাদের মানে এখন পর্যন্ত যদি বলি খুব একটা ক্যালকুলেটর ইউজ করতে হয় নাই। আর আমার কমপ্লেক্স প্রবলেমেও তুমি হাতে হাতেই করতেছো? বেশিরভাগই আসলে প্রবলেম, ম্যাথ না। তো তাইলে এখানে আপনার মানে এখন আমার একটা ডিসঅ্যাডভান্টেজ বা যদি বলি যে বাজে গুণ, সেটা হচ্ছে আমি ক্যালকুলেটর ইউজ করতেও জানি না অনেক কিছু। আচ্ছা আচ্ছা, মানে তুমি হাতেই এত বেশি অভ্যস্ত? হ্যাঁ, মোটামুটি বলতে পারেন আর কি, হাতে অনেক ক্যালকুলেশন করতে পারি। তবে হ্যাঁ, ওই যে ইঞ্জিনিয়ারিংয়ে যেই হিসেব নিকেশ করতে হয় অবশ্যই ওইগুলো আমরা ক্যালকুলেটরে দেখাবো। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে আমি জানি না কেউ বলছে কি না, বা আমিও আসলে শুনি নাই। তোমরা একটা জিনিস দেখো, তোমাদেরকে আসলে ডিভাইস চালানো শেখানোটা মানে আমি না শিখাইলেও তোমরা সামহাও শিখে ফেলতে পারবা, কিন্তু ডিভাইস না চালানো শেখানোটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, হাতের হিসাবটা কিভাবে তুমি মাথায় খুব দ্রুত করতে পারবা, ওই জিনিসটার আইডিয়া বিল্ড আপ করা খুব বেশি জরুরি। এটা যদি তুমি মানে ওই কোয়েশ্চেন করতে মানে লিখতে লিখতে যদি তুমি করে ফেলতে পারো, তাহলে হচ্ছে এদিকে আসলে তোমার ক্রেডিট। অ্যান্ড আমি যদি আজকে তোমার ক্যালকুলেটর হ্যাক্স না শিখাই, তুমি কিন্তু ঠিকই ওই ইউটিউবে ভিডিও দেখে শিখে ফেলতে পারবা। কিন্তু ইউটিউবে কেউ তোমাকে মানে ওইরকম শিখাইতে পারবে না যে হাতে হাতে কিভাবে করা যায়, মেন্টাল ক্যালকুলেশন কিভাবে করা যায়। সো আমরা ওই দিকেও মূলত মানে জোর দেওয়ার ট্রাই করবো যতটুকু আমরা আমাদের জ্ঞানের মধ্যে আছে আর কি। আচ্ছা, সো নাইমের আর একটা ব্যাপার, নাইম আর কিবরিয়ার আর একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে আমি যে স্বপ্ন নিয়ে ওদেরকে আমাদের সাথে যুক্ত হইতে বলছি, সেই স্বপ্নটা শোনো। সেটা হচ্ছে যে একই কথা সাব্বিরের ক্ষেত্রে সত্য, বাট ওদের দুইজনের কথা একেবারে রক সলিড প্রুফ সহকারে বলা যায়। সেটা হচ্ছে যে বাংলাদেশ এতদিনে পর্যন্ত পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে আন্তর্জাতিকভাবে যে পুরস্কারগুলো নিয়ে আসছে, বাংলাদেশের মাথা যে উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশের পতাকা যে এত উপরে গেছে, ওদের তার পেছনে যে অবদান সেটা ওরা নিজে মুখে কখনোই বলবে না। ওরা যে ভলান্টারি ওয়ার্কটা করছে এটা আসলে চিন্তার বাইরে, মানে ওরা বললেও লজ্জা পায় আর কি, স্বীকার তো নিজেরা কখনোই করতে চায় না। তো আমি এই জিনিসটা চাই যে যাদের হাত ধরে আল্লাহর রহমতে বাংলাদেশের নাম এত উজ্জ্বল হচ্ছে, তাদেরকে যদি তোমাদের সাথে সরাসরি পরিচয় করা দেওয়া যায়, কারণ মেইন স্ট্রিম এর থেকে কিন্তু কেউই, এরা আসতেও চায় না, আমি জোর করেই নিয়ে আসছি বলা যায়, এরা আসতে চায় না, মানে এরা ক্লাস নিতে চায় না। বাট আমি বলি যেটা, যে ভাই মেইন আমাদের একাডেমিক যে পড়াশোনা, অ্যাডমিশনের যে পড়াশোনা, মানে অর্থাৎ মেইন স্ট্রিম ফ্লো, এডুকেশন ফ্লো যেটা, এইটাতে যদি তোমাদের একটু টাচ দেওয়া যায়, তাইলে জিনিসটা কত সুন্দর হয়। যে এখনই কমেন্টে চলে আসছে, অনেকে বলতেছে যে HSC 27-এর ক্লাসে নাইম ভাইকে চাই। আচ্ছা ইনশাআল্লাহ থাকবো। আচ্ছা, তোমাদের আরও একটা তথ্য দিয়ে দেই, এইমাত্র মনে পড়লো। সেটা হচ্ছে যে আমাদের গতবার HSC 24 এর অ্যাডমিশনে তোমাদের সাথে যে মাহি ভাই ছিল আমাদের বুয়েটের 20 ব্যাচ, হ্যাঁ, সো 20 ব্যাচের মাহি কিন্তু সরাসরি নাইমের ছাত্র ছিল অ্যাডমিশনে। আসলে সে আমার স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র। কুমিল্লার ছেলে। হ্যাঁ, কুমিল্লা জেলা স্কুল।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। তো সে আসলে, আমি তাকে ছাত্র হিসেবে বলার থেকে বলবো যে সে আসলে আমার ক্লোজ ছোট ভাইদের মধ্যে অন্যতম আর কি। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে মাহির প্রতি একটা শুভকামনা থাকলো সবার পক্ষ থেকে, পুরো মনন একাডেমির পক্ষ থেকে। গতকালকে ওর মনে হয় নতুন যাত্রা, লাইফের নতুন স্টেজ অধ্যায় শুরু হয়েছে, রাইট? অর্থাৎ বিয়ে করছে। তোমরা সবাই ভাইয়ার জন্য দোয়া করবা, ভাবির জন্য দোয়া করবা তোমাদের। আচ্ছা ঠিক আছে কিবরিয়া, তোমার অনেকক্ষণ কথা বলা, আমরা ফ্লোর নিয়ে ফেলছি আর কি। সো আমি কিবরিয়া, আই এম দ্য ইয়াংগেস্টার, এবং এর থেকে কাইন্ড অফ আজকে আমার ডেবিউট। কারণ হচ্ছে আমি এর আগে এর থেকে খুব একটা আমি ক্লাসে নিই বেসিক্যালি কোথাও, বা কানেক্টেডও ছিলাম না। সো এখানেও হইতাম না। এখানে হয়েছে বেসিক্যালি আরিফ ভাই আর নাইম ভাই মিলে যে ঠাসাঠাসিটা করছে, যে প্রজেক্টটা নিছে সেটাতে জাস্ট হেল্প করার জন্য নাইম ভাইকে অ্যান্ড এটা ওনাদের। তো এটা একটা কথা। ওকে, যদি বলি তো এর টেক প্ল্যাটফর্মগুলো তোমাদের কি বলে সবসময় ড্রিম সেল করে, রাইট? বাট হোয়াট আই থিঙ্ক, আমি একটু কথা বলবো, তোমাদের অনেকে খারাপ লাগতে পারে, যে লাইফ ইজ মাচ বিগার দেন দ্যাট। কারণ why we are concentrating on concepts or lines like that? কারণ হচ্ছে তোমাদের কনসেপ্ট যেগুলো শিখবা সেগুলো হচ্ছে ইজ নট, মানে অ্যাডমিশন ইজ নট দ্য এন্ড। তোমাদের তারপরেও যাওয়া লাগবে। অ্যান্ড ইয়াতে সো আমি বেশি কিছু বলবো না। আই জাস্ট লাইক, আমার এই ড্রিম সিলিংটা আমার নিজের খুব ভালো লাগে না, বাট ওকে, দিস ইজ এ নেসেসিটি, রাইট? ওকে, তোমরা আরেকটা ব্যাপার মনে হয় বুঝতে পারতেছো যে ওয়াই আই ব্রড কিবরিয়া অ্যান্ড পিপল লাইক নাইম, বিকজ ওরাও আমার মতো ভাই একেবারে স্পষ্টভাষী। আমরা তোমার কাছে স্বপ্ন বিক্রি করতে আসি নাই, আমরা তোমাকে সত্যগুলো বলতে আসছি, তে তো সত্য। এবং যে সত্যগুলো আমার সাথে যতটুকু তোমরা শেয়ার করো তার চেয়ে বেশি শেয়ার করতে পারবা কিবরিয়ার সাথে, কারণ আমার সাথে তোমাদের তো বয়সের গ্যাপ অনেক বেশি, কিবরিয়ার সাথে অনেক ক্লোজ হতে পারবে। সো হোয়াট উই সে ইজ ওকে, উই লার্ন হিয়ার, উই ক্র্যাক এক্সামস, বাট তার থেকেও জাস্ট হচ্ছে জাস্ট ডোন্ট ড্রিম লাইক জাস্ট বুয়েটে চান্স পাবো তারপরে সেলিব্রেশন যাবো হ্যান ত্যান। সো ইউ জাস্ট ড্রিম বিগার দেন দ্যাট। জাস্ট ওয়াই, তুমি যদি ইঞ্জিনিয়ার হইতে চাও, কেন হইতে চাও? দ্যাটস এ কোশ্চেন। কারণ মোটিভেশন অনেকটুকু লাগবে। কীভাবে বলতেছি, জাস্ট মোটিভেশন তোমার এখানে শেষ হয়ে গেলে হবে না, তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেও মোটিভেশন লাগবে। সো ক্রিয়েট দ্যাট মোটিভেশন, ওয়াই ইউ ওয়ান্ট টু লাইক। এই জায়গাতে আমার একটা ড্রিম ছিল যে কন্টেন্ট তৈরি করার, এটা একটা কাজ হয়েছে। সো ডু দিস থিংস বেসিক্যালি, যে ড্রিম বিগার, নট জাস্ট বুয়েটে চান্স পাবো আর অ্যাডমিশন ক্র্যাক করে ফেলবো বা বইটা ফার্স্ট হবো, উইচ ওকে, দ্যাটস এ ফাইন থিং, গুড থিং, বাট আই এম নট সেইং দ্যাটস ব্যাড, বাট ড্রিম বিগার দ্যান দ্যাট, রাইট? ওকে। সো ওইটা মানে বুয়েটে চান্স পাওয়া বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার যে জীবনের বড় স্বপ্নটা আছে, সেই স্বপ্নের পথে একটা স্টেপ মাত্র। ও বলতে চাচ্ছে এরপরে আরো অনেক বড় কিছু আছে, সেইগুলোকে চিন্তা ভাবনা করে সঠিক জ্ঞান নিয়ে আমরা সামনের দিকে যাই। কনসেপ্ট লাগবে এন্ড স্কিল লাগবে, সো ওই জিনিসগুলো চিন্তা করে দেখো। সো এটাই আর কি, দ্যাটস ওয়াই উই আর হিয়ার, রাইট? এক্স্যাক্টলি। ঠিক আছে, তোমরা তাহলে বসো, আমি আরেকটু আলোচনা করি। ওকে, মাশাআল্লাহ, আমাদের আলোচনা জমে উঠছে। সিরাজুল হক বলছে, আমার দেখা এডটেক প্ল্যাটফর্মের মোস্ট বোল্ড স্টেটমেন্ট কিবরিয়া তোমার কাছে বলছে। সাবাস, রাইট, এক্স্যাক্টলি ভাই, আমরা এটাই বলতে চাই, এটাই করতে চাই। দোয়া করো আমাদের জন্য, তোমাদের জন্য দোয়া থাকবে যেন আমরা সত্যের সাথে থাকতে পারি। মানে লাইক ধরো যে হইলো আমাদের কাছে 1000 স্টুডেন্ট ভর্তি হইলো, লাভটা কি হইলো? কয়টা টাকা পাইলাম, কিন্তু দিন শেষে আমরা যদি সার্ভিসটা ঠিক মতো না দিই, তোমাকে যদি মিথ্যা কথা বলি, তোমাকে যদি ভুল স্বপ্ন দেখাই, তোমাকে যদি ভুল পড়াই, দিন শেষে ভাই ওই হাসরের ময়দানে তো সবাইকে হিসাবটা দিতে হবে, তাই না? সো সেইখানে তো আমরা যে আটকে যাবো। সো ওই কাজটা যেন আমাদের মাধ্যমে কখনোই না হয়, সেই দোয়াটা আমাদের জন্য করবা, তোমাদের জন্য থাকবে যে জীবনটা আসলে অনেক বড়, সেইটার জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি আর কি। ইন আ নাটশেল বুঝতে পারছো মনে হয় যে আমাদের উদ্দেশ্যটা কি, তোমাদের সামনে এই ভাইয়াদেরকে নিয়ে আসা, যে যাদেরকে বাংলাদেশ চিনে না তাদেরকে একটু চিনায় দেওয়ানো, আমাদের যতটুকু সামর্থ্যে আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, যে সঠিক জ্ঞানের কি দরকার ভাই। ওকে, সো আমি একটু সময়কালীন হিসাবগুলো দিয়ে দেই যে কবে কি হবে না হবে আমাদের। সো প্রোগ্রাম শুরু হচ্ছে আমাদের 19 তারিখে, অর্থাৎ আজকে তোমাদের 17 তারিখ, এইচএসসি পরীক্ষা শেষ হলো। 19 তারিখে কি হবে, বিকাল 4:30 তোমাদের ওরিয়েন্টেশন হবে। এই ওরিয়েন্টেশনে তোমরা বেসিক্যালি কি পাবা? মোটিভেশন পাওয়া, ঠিক আছে? প্রচুর মোটিভেশন পাওয়া, জীবনে কি করতে হবে কি করতে হবে না। হ্যাঁ, আমরা ভাইয়ারা আসবো, আমাদের ছোট ছোট গল্প শেয়ার করবো যে আমার অ্যাডমিশনের সময় কি সমস্যা হয়েছিল, হাউ আই ওভারকাম দ্যাট। সো তোমার কি করা উচিত এখনকার জামানার সাথে, কারণ আমাদের সময় তো ফেসবুক ছিল না, হ্যাঁ, মাইন্ড ডিস্ট্রাকশন হওয়ার জিনিসপত্র কম ছিল। সো ওই টাইপের কিছু গল্প টল্প শেয়ার করবো আর কি। আর আমাদের কেমিস্ট্রি যে ফাউন্ডেশন ক্লাস, তোমরা জানো বর্তমানে সিলেবাস এলোমেলো বলে কি লাগে, তোমার মূল পড়াশোনার আগে একটু
মূল ভিত্তিটা ঠিক করে নেওয়া লাগে। সো আমি 2টা ক্লাস নিব, কেমিস্ট্রিতে 22 তারিখ এবং 23 তারিখ, ফিজিক্সের ফাউন্ডেশন ক্লাস 2টাই নাইম ভাইয়া নিবে তোমাদেরকে। কারণ হচ্ছে বুয়েটের টার্ম ফাইনাল শুরু হচ্ছে, কিবরিয়া একটু চাপে থাকবে, এই কারণে আর কি তোমাদের নাইম ভাইয়া নিবে 25 এবং 26 তারিখে। আর বায়োলজি ফাউন্ডেশন ক্লাস একটা হইলেই চলবে। সাব্বির অনেক কমপ্রেস করে অনেক কনসাইজলি দেখাইতে পারে পড়াশোনা, বায়োলজি বিশেষ করে। আমি ওর সম্পর্কে আরেকটু বলে দেই, ও তো বেশ চাপা স্বভাবের মানুষ, কথা বলতে চায় না, পড়াইতে গেলে ধুমধারাক্কা পিটাবে, কিন্তু নিজের কথা একেবারেই বলতে চায় না। বাকিদেরও একই অবস্থা। সো সাব্বির আমাকে বলতেছিল যে ভাই আমরা তো এখানে বায়োলজিতে 18টা ক্লাস নিচ্ছি, আমি তো এতদিন ইউসিসিতে ক্লাস নিচ্ছি। ও হচ্ছে ইউসিসির বায়োলজি হেড অফ ডিপার্টমেন্ট ছিল, রাইট? সো ওইখানেও বলতেছে যে ভাই 12-13 ক্লাসে তো সব শেষ করতে হয়, সো ওইখানে এফিসিয়েন্সি অনেক হাই লাগে। সো ও দেখাইতে পারে খুবই সুন্দর করে যে অল্প ক্লাসের মধ্যে অনেক বেশি কন্টেন্ট কিভাবে গ্র্যাব করা যায়, ক্যাপচার করা যায় আর কি। ওকে, সো বায়োলজি এই জন্য একটাই ফাউন্ডেশন ক্লাস রাখা হয়েছে। আর আমাদের মেইন কোর্সের শুরু হচ্ছে 29 তারিখ থেকে। 29 তারিখ থেকে, এর আগেই যারা চাও ভর্তি হয়ে যাও, কারণ এই ক্লাসগুলো মিস করো না। যারা এর মধ্যে ভর্তি হয়ে যাবে তারা আমাদের সাথে গুগল মিটে বা জুমের মাধ্যমে ক্লাস করতে পারবে, আর বাকিরা তোমরা ফেসবুক লাইভে ক্লাসগুলো দেখতে পারবা। আর আরেকটা তথ্য দিয়ে দেই, সেটা হচ্ছে যে তোমরা ভর্তি হবা কি হবা না, নাইম ভাইয়া, কিবরিয়া ভাইয়া, সাব্বির ভাইয়া আছে, নতুন ভাইয়াদেরকে দেখতে পাচ্ছি, আগেকার এডটেকের পরীক্ষিত ভাইয়ারা তাদের কোর্স ফেলে রেখে এই দিকে আসবা কিনা সেটা তোমাদের ইচ্ছা। তবে একটা গ্যারান্টি আমরা দিতে পারি যে এইখানে তুমি কাস্টম সাপোর্টটা পাবা। আমরা এখানে সবসময় তোমাদের সাথে সরাসরি ভাইয়ারা গ্রুপে যুক্ত থাকে, তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। 1 নাম্বার কথা এটা। 2 নাম্বার হচ্ছে যেটা, যে ওই সব জায়গায় এত ছাত্রের ভিড়ে যখন তোমার কোনো মনোযোগ পাও না, কোনো পাত্তা পাও না, সেই জিনিসটা ইনশাল্লাহ আমাদের এখানে হয় না আর কি। আমাদের এখানে চেষ্টা করি আমরা সব স্টুডেন্টকেই তাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যেহেতু এইসব ভাইয়াদের ক্লাস করো নাই, নাইম ভাইয়া, কিবরিয়া ভাইয়া, সাব্বির ভাইয়ার, সো আমরা বেশ কিছু ফ্রি ক্লাস দিব। তোমরা ফ্রি ক্লাসগুলো দেখো, এই ফাউন্ডেশনের ক্লাসগুলো, বা তার আগেও কিছু রেকর্ড আমরা ছেড়ে দিব। সো সেগুলো দেখে সিদ্ধান্ত নিয়ে সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার বুঝো, যদি আমাকে ভরসা করো তাহলে এই ভাইয়াদেরকে ভরসা করা উচিত, কারণ হচ্ছে আমি বুঝে শুনে নিয়ে আসছি আর কি তোমাদের যেটাতে ভালো হবে। ওকে, সো আমাদের পরের আলোচনা কি নিয়ে, আমাদের রুটিনটা হচ্ছে এরকম। শুক্র শনিবার আগেই বলেছিলাম কেমিস্ট্রি ক্লাস হবে। রবিবার দিনটা আমাদের সাপ্তাহিক পরীক্ষার জন্য থাকছে। সোমবার এবং বুধবার, সোমবারে হচ্ছে বায়োলজি ক্লাস, আর হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে তোমার ফিজিক্স ক্লাস হবে। আর বুধবার দিনটা তোমাদের জন্য আমরা ফ্রি রেখেছি, যেন তোমরা নিজেদের পড়াশোনা করতে পারো। বিশ্বাস করো ভাই, অ্যাডমিশনের এই টাইমটাতে সবচেয়ে জরুরি হচ্ছে ভাইয়াদের লেকচার শোনার চেয়ে, বই পড়ার চেয়ে নিজে পড়া। ট্রাস্ট মি, তোমরা অনেকে আর্কাইভ নিয়ে কি জানি করো, সব কিছুর চেয়ে বেশি জরুরি হচ্ছে নিজের পড়াশোনার উপরে নিজে কন্টেম্পলেট করা, নিজে কম্প্রিহেন্ড করা, যে আমি কোনো একটা টপিক নিজে থেকে বুঝি কিনা। প্রমোদ চৌধুরীর ওই কথাটা মনে আছে, সুশিক্ষিত সব মানুষই কিন্তু স্বশিক্ষিত, নিজেকে শিখায়। সো আমরা তোমাদেরকে সর্বোচ্চ টেকনিক দেখাই দিতে পারি, বাট প্র্যাকটিস তোমার উপরে। সো প্র্যাকটিসের জন্য আমরা একটা দিন ফাঁকা রাখছি, আর এই দিনটা আমরা মাঝে মধ্যে ইউটিলাইজ করব। কারণ হচ্ছে কিছু কিছু সপ্তাহে আমি 2টা ক্লাস নিচ্ছি বলতেছি, বাট 3টা নিব। কখনো ফিজিক্সের ভাইয়ারা নিবে, কখনো যদি প্রয়োজন হয় বায়োলজি চলে আসবে এখানে। সো এই একটা দিন আমাদের হাতে এক্সট্রা থাকছে আর কি। এটা হচ্ছে আমাদের রুটিন, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, পরের আলোচনায় যাচ্ছি। এবার একটু চলে আসবা প্লিজ সাব্বির, নাইম এবং কিবরিয়া, তোমরা একটু ফিজিক্সটা এক্সপ্লেন করো যে কিভাবে কি করছো। আমি করি। আচ্ছা, সো ফিজিক্সে আমরা মূলত রুটিনটা সাজানো ট্রাই করছি, যে 16 সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু আমরা এত লং আসলে মানে রুটিনটা কন্টিনিউ করব না। অ্যান্ড এখানে মূলত আমরা ট্রাই করব যে 13 সপ্তাহের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করতে। অ্যান্ড তাইলে বাকি ক্লাসগুলো আমরা কিভাবে নিব, ওই যে তোমার সপ্তাহে বুধবারে একটা অফ আছে, ওই অফ টাইমগুলোতে আমরা ট্রাই করব যে তোমার অক্টোবর বা নভেম্বর মাসে ওই ক্লাসগুলো কভার করে ফেলতে, মানে মাঝে মাঝে আমাদের সপ্তাহে 3টা করে ক্লাস হবে। সো এই হচ্ছে দিকটা। আর তুমি তাহলে বলে দাও প্রত্যেক চ্যাপ্টারে কিভাবে। আচ্ছা, তো বেসিক্যালি এখানে আমাদের প্ল্যানটা ছিল যে বেসিক থেকে শুরু করা, রাইট? তো এই জন্য আমরা ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা আর কাজ ক্ষমতা শক্তির জন্য ফার্স্টে 10টা ক্লাস রেখেছিলাম। তো এটার কারণ হচ্ছে তুমি এই 3টা যদি না জানো তাহলে হচ্ছে বাকিগুলা তুমি পড়তে পারবে হয়তো, বাট রিলেট করতে পারার জন্য এই 3টা পড়া লাগবে। সো এটার জন্য ফার্স্ট 3টা, তারপরে হচ্ছে মহাকর্ষ, বিকর্ষ আছে, পর্যাবৃত্ত গতি আছে, এগুলোর উপর ডিপেন্ড করে, সোজা কথা। তারপরে এখানে তাপগতিবিদ্যা আছে। বেসিক্যালি আমরা ফার্স্ট পেপারটা শেষ করে তারপরে সেকেন্ড পেপারে যাওয়ার নিয়ত আছে, যেখানে আমার ক্লাস বেশি বাই দেবে। আচ্ছা, তাহলে আমি এই জায়গায় আরেকটা কথা অ্যাড করি, যে তোমরা এখানে দেখতেছো কিবরিয়া একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এগুলো হচ্ছে মানে আমরা যে কলেজ লাইফে ফিজিক্স পড়ি, এই ফিজিক্সের মেইন
যে আইডিয়াগুলো আমরা পাই সেটা হচ্ছে এই 3টা চ্যাপ্টার থেকে পাই। সো এই 3টা চ্যাপ্টারে যদি আমরা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাইম দিয়ে ওইখানে যদি আমরা মূল আইডিয়াগুলো জেনে যেতে পারি, তাইলে আমাদের বাকি চ্যাপ্টারগুলো করাটা কিন্তু একদম সহজ হয়ে যাবে। যেমন তোমাদেরকে আমি একটা উদাহরণ দেই, যেমন ধরো এই যে স্থির তড়িতের বেশিরভাগ টপিক কিন্তু নিউটনীয় বলবিদ্যার এবং কাশশক্তি ক্ষমতার টপিক দিয়ে করতে হয়। এখন তোমাকে যদি আমি বলি যে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম লিখতে, এখন তুমি তো আকাশ থেকে এনে ভেক্টর ফর্ম লিখতে পারবে না, তোমার তো ভেক্টর কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে প্রথম 3টা চ্যাপ্টারের কানেকশন কিভাবে অন্যান্য চ্যাপ্টারের সাথে আছে। এখন আমাদের এই জায়গায় কিছু বিশেষ ব্যাপার স্যাপার আছে, যেমন ধরো ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাশশক্তি ক্ষমতা। প্রায় সময় দেখা যায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে যে 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার মিলায় হচ্ছে আমাদের একটা এমসিকিউ আসে, বড় এমসিকিউ আসে, বা ছোট এমসিকিউ আসলেও আমরা টপিক ধরতে পারি না। অ্যান্ড আরেকটা বাজে অভ্যাস আছে, আমরা অ্যাডমিশন টাইমে কি করি যে টাইপ ভিত্তিক টপিক পড়তে থাকি, মানে টাইপ করে করে, মানে নিউটনীয় বলবিদ্যা 10টা টাইপ আছে বা 20টা টাইপ আছে, কাশশক্তি ক্ষমতার 10টা টাইপ কমপ্লিট করে ফেললে হয়তো হয়ে যাবে। কিন্তু যখন 2-3টা টাইপ একসাথে করে দেয় তখন কিন্তু আর কেউ বুঝে উঠতে পারে না যে এইটা কোন টাইপের মধ্যে পড়ে, কিভাবে পড়ে। এটা গেল একটা বাজে দিক, প্রিপারেশন নেওয়ার একটা বাজে স্ট্র্যাটেজির মধ্যে এটা একটা। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে শুধুমাত্র ফর্মুলা মুখস্থ রাখা। এখন সব ক্ষেত্রে ফর্মুলা মুখস্থ দিয়ে হয় না, তবে ভার্সিটির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলা বেসড অনেক এমসিকিউ সলভ করতে হয়, ওইগুলোও আমরা দেখাবো। হ্যাঁ, ফর্মুলাও লাগবে, কনসেপ্টও লাগবে, দুইটার মধ্যে যে খুব সুন্দর কানেকশন আছে ওইটা আমরা মূলত এই মানে প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ানোর ট্রাই করব। তো এখন যেই বিশেষ দিকটা বললাম যে 2-3টা চ্যাপ্টার মিলে আমাদের যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো আমরা কিভাবে ট্যাকেল করব, সেই ক্ষেত্রে হচ্ছে ধরো ভেক্টর চ্যাপ্টার, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার শেষ। তো আমাদের প্ল্যান হচ্ছে যদি আমাদের হাতে সময় থাকে, আমরা সেটা ডিরেক্টলি কমিটমেন্ট করতেছি না, যদি সময় থাকে তাইলে 2টা চ্যাপ্টারের উপরে একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস লাইভ নিব। আর যদি ওইরকম সময় ম্যানেজ করতে না পারি তাইলে সেটা রেকর্ডিং তোমাদেরকে দিয়ে দেব। সো সেটা তোমাদের সাথে আমরা কমিউনিকেশন করেই আসলে এটা করার ট্রাই করব। সো তো এরকম হচ্ছে 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার মিলায় আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস অ্যাড করব। হয়তো ওই ক্লাসে তোমার 10টা প্রবলেম থাকবে যেগুলো মিক্স প্রবলেম, অনেকগুলো চ্যাপ্টার থেকে আসবে। তো এরকম করে করে দেখো যে আমাদের টোটাল 15টা চ্যাপ্টার আছে। আর ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের প্রথম চ্যাপ্টার যে ভৌত জগৎ ও পরিমাপ, এটা কিন্তু আমরা একদম সবার শেষে রেখেছি, যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের পরে আমরা ভৌত জগৎ ও পরিমাপ পড়ায় ফেলবো। অ্যান্ড এটা থেকে খুব একটা বেশি এমসিকিউ আসে না, আর রিটার্ন হয়তো 10-12 বছর আগে অ্যাডমিশন টেস্টে আসতো, বাট তারপরেও আমরা এটাকে কম গুরুত্ব দিব না, আমরা এটা সবার শেষেই করতে চাচ্ছি বা করাবো। অ্যান্ড সব চ্যাপ্টারকে আমরা সমানভাবে গুরুত্ব দিব। তাছাড়া তোমরা একটু মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যারা প্রস্তুতি নিবা বা ওইরকমভাবে প্ল্যান করে রাখছো, দেখবে যে প্রত্যেক বছরই লাইক বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, তো ওইসব পরীক্ষায় দেখা যায় যে কিছু কিছু ব্যতিক্রমী কোয়েশ্চেন আসে। তো ওই ব্যতিক্রমী কোয়েশ্চেনের দিকে আমরা নজর দেই না। ঠিক আছে, হ্যাঁ তোমার বুয়েট অ্যাডমিশন টেস্টে পারার জন্য মানে টিকার জন্য কিন্তু সব কোয়েশ্চেন অ্যান্সার করার দরকার নাই, কিন্তু এই স্ট্র্যাটেজি যদি তুমি ভার্সিটিতে অ্যাপ্লাই করো তাহলে দেখবা যে অনেক ক্ষেত্রে তোমার নাম্বার কমে যাচ্ছে। যেমন এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে তোমার অনেক সিট ফাঁকা রেখে হচ্ছে এই নতুন সেশনের ক্লাস শুরু হয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টে, বিশেষ করে ফিজিক্স এবং ট্রিপলিতেও আমি যতটুকু দেখলাম, মানে সায়েন্স ফ্যাকাল্টির সামনের দিকে, মানে নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা। তো এগুলার কারণ হচ্ছে যে ওই তুমি অ্যাডমিশন টেস্টে ঠিকই চান্স পেয়েছো, কিন্তু তোমার ওই ডিপার্টমেন্ট পাওয়ার জন্য এনাফ মার্ক হয় নাই। তো এটার অন্যতম কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টের স্পেসিফিক সাবজেক্টে ভালো মার্কস না আসা। তো এই জিনিসগুলো আমি বললাম, আর আশা করি কিপ্রিয়া হচ্ছে ক্লাসের ডিউরেশনটা নিয়ে আলোচনা করে দিই। ওকে, ক্লাসের ডিউরেশন হচ্ছে আমাদের প্ল্যানটা যেটা হচ্ছে যে প্রথম 2 ঘন্টা সবাইকে নিয়ে চলা, আর ইঞ্জিনিয়ারিং এর জন্য যে অ্যাডভান্স টপিকগুলো থাকবে সেটার জন্য আরো 1 ঘন্টার মতো। সো টোটাল 2 থেকে 3 ঘন্টা বা এরকমই 2.5 থেকে 3 ঘন্টা। 2.5 থেকে 3 ঘন্টা। এদিকে আরেকটা জিনিস বলি যে মানে আমরা যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করতে যাই বা ভার্সিটির জন্য কোচিংয়ে যাই পড়ার জন্য, তখন আমরা ওইদিকে একটা ব্যতিক্রম দেখি যে নিউটনীয় বলবিদ্যা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াচ্ছে 7 ক্লাস, কিন্তু ভার্সিটিতে পড়াচ্ছে 3 ক্লাস। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন যে ভার্সিটির জন্য কি একদমই কম টপিক, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক বেশি পড়তে হবে, ব্যাপারটা কি এরকম? না, মোটেও এরকম না। মোটামুটি সিমিলার টপিক, হয়তো 19-20 হইতে পারে,
কিন্তু আমরা এই স্ট্র্যাটেজি ফলো করার কারণ হচ্ছে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের সবাই যাতে সেম কোয়ালিটির ক্লাস পায়। অ্যান্ড এইটা মানে মাঝে মাঝে এমনও হবে, আমি কিছু ক্লাস নেওয়ার ক্ষেত্রে এমনও হবে যে ফুল ক্লাস সবার জন্য, এখানে কোনো নাই যে এটা ভার্সিটির জন্য এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এরকম না। আবার যদি ফুল ক্লাস সবার জন্য হয়, অবশ্যই মানে স্লাইডে বা আমরা যেই পেজে ক্লাস নিচ্ছি ওইটার উপরে হয়তো লেখা থাকবে এটা অনলি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বা অনলি ভার্সিটির জন্য। সো আমরা ওইরকমভাবেই মানে প্ল্যান করতেছি যাতে একজন ভার্সিটির স্টুডেন্ট যতটুকু দরকার সে অতটুকু পাবে, অ্যাট দ্য সেম টাইম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টও পাবে। একটা জিনিস চিন্তা করে দেখো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমরা কি ভার্সিটিতে পরীক্ষা দিবা না? তোমরা কিন্তু ঠিকই দিবা। সো তোমাদের কিন্তু মানে ওই যে একই প্যাকেটের মধ্যে 2 টাইপের রেসিপি বা 2 টাইপের আইটেম একসাথে পেয়ে যাচ্ছ, এমন কোনোটাই কিন্তু কমতি নাই। তো সেই দিক বিবেচনা করে আমরা মূলত এই ক্লাসের টপিকগুলো এবং ক্লাসের সেশন সবগুলা আমরা সাজিয়েছি। এমনকি এখানে দেখো, এখানে যা দেখতেছো যে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ব্যাচের জন্য একদম সেম রুটিন, কোনো ব্যতিক্রম নাই, কোথাও কোনো ক্লাস সংখ্যা বেশি কম হবে না। তবে হ্যাঁ, ডেইলি যদি বিবেচনা করো প্রথম 2 ঘন্টা হয়তো ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং কমন, তার মানে ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নেবে ওরা পাবে 2 ঘন্টা, এবং পরবর্তী এক্সট্রা 1 ঘন্টা হয়তো মাঝে মাঝে 1.5 ঘন্টা হবে, মাঝে মাঝে হয়তো আধা ঘন্টাও হতে পারে। তো ওই এক্সট্রা টাইমটা অতিরিক্ত পাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা প্রিপারেশন নেবে তারা। সো আমরা মূলত মানে এইভাবেই মূলত প্ল্যান করে ক্লাসের শিডিউল এবং সিলেবাস রুটিন সব কিছু ওইভাবেই তৈরি করেছে। তোমার কিছু বলা থাকলে বলো। না, বেসিক্যালি আর তো কিছু বলার নাই, বাট ওই তো জাস্ট গো, আই থিঙ্ক মানে তুমি যারা ভর্তি হবা এন্ড দেখতেছো, ইউ শুড জাস্ট গো উইথ দ্য ফ্লো। স্টাক হওয়া যাবে না। ধরো হচ্ছে আমরা পড়াই দিলাম, তারপর তুমি একদম সাপ্তাহিক পরীক্ষার দিন দেখলা, তাহলে একটু প্যারা হবে। লাইক 1 ঘন্টায় আধা ঘন্টা নিজের দেখা লাগবে ক্লাসের শেষে, না হলে আই ডোন্ট থিঙ্ক যে তুমি ফ্লো ক্যাচ করতে পারবা। আচ্ছা, সো তোমাদের ক্ষেত্রে মানে এই যে আমাদের এই সম্পূর্ণ সিলেবাসের মধ্যে আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে একটা চ্যাপ্টার সবার জন্য ফ্রি করে দেব। সো তোমরা কোন চ্যাপ্টারটা ফ্রি চাও সেটা একটু আমাদেরকে কমেন্টে জানাও। আমরা ওরিয়েন্টেশনের সময় তোমাদেরকে মানে তোমাদের আশানুরূপ একটা চ্যাপ্টার সবার জন্য ওপেন করে দিব, যাতে তোমরা বুঝতে পারো যে ফিজিক্সে আমরা কি পড়াচ্ছি, বা এই যে মুখ দিয়ে অনেক কিছু বলতেছি এই কথাটার আসলে সত্যতা আছে কি নাই। অ্যান্ড আরিফ ভাইয়াও অনেক কিছু বলছে, আমরাও অনেক কিছু বলছি। সো তোমরা জানতে পারবা। তো সেই জন্য তোমাদের কাছে কোন চ্যাপ্টারটা মনে হয় যে না এই চ্যাপ্টারটা ফ্রি হলে আমাদের কাছেও ভালো মনে হবে, মানে তোমরাও আসলে সুবিধা পাবা অ্যান্ড আমরাও আসলে করতে পারবো। তার মানে একটা চ্যাপ্টার তোমরা ফিজিক্সের ভাইয়াদের কাছ থেকে ফ্রি পাচ্ছ গিফট হিসাবে, হ্যাঁ, যেটা পুরোপুরি ওপেন করে দেওয়া হবে সবার জন্য, যেন তোমরা ক্লাসগুলো দেখতে পারো এবং আমাদের ওয়াদা সঠিক কিনা, ভুল বলছি কিনা, ভাইয়ারা ভুল ওয়াদা করেছে কিনা সেটার যেন প্রমাণ পাওয়ার কি। সো কমেন্ট করে জানাও যে কে কোন চ্যাপ্টারটা চাও, কার কোথায় সমস্যা। বিশেষ করে এইচএসসি 26 যারা আছো তারাও বলতে পারো, বা এইচএসসি 25 যারা আছো আর কি। ওকে, সো আমরা তারপরে মনে হয় বায়োলজির দিকে যাই নাকি? দাঁড়ান, এখন সবাই যদি বলো যে সবাই এক চ্যাপ্টারের নাম 10 জন, এরকম 10 করে যদি সবাই বলতে থাকো, এরকম কিন্তু হবে না। রাইট, মানে সমান সব চ্যাপ্টারে সমান ভোট পড়লে কিন্তু হবে না। তো ভালো বলছে। তো আমরা ওইটাও বিবেচনা করবো আর কি। এইচএসসি 27 এর কয়েকজন কমেন্ট করতেছে ভেক্টর, কারণ ওদের কাছে তো ভেক্টর দিয়ে শুরু করছে, চিনেই ওই একটা আর কি। আচ্ছা, তোমার এমনি কি মনে হয় মানে কোন চ্যাপ্টারটা ওদের জন্য সবচেয়ে বেশি জরুরি, যেটা না বুঝলে মানে যেটা বুঝতে পারলে ওদের বিভিন্ন জায়গায় সুবিধা হবে আর কি? আমি মনে করি নিউটনীয় বলবিদ্যা। আচ্ছা আচ্ছা, আসলেই তো তাই। হ্যাঁ, কয়টা ক্লাস নিচ্ছ? 4টা, তাই না? এটাতে সবচেয়ে বেশি ক্লাস, একদম পুরা রুটিনের মধ্যে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। আচ্ছা, যারা তোমরা এই রুটিনটা চাও যে কোন সিকোয়েন্সে পড়া হবে, তারা চাইলে আমাদের পেজে ক্লাসের পরে নক করো, আমরা এই পিডিএফটা দিয়ে দিব আর কি। ওকে, ঠিক আছে, তাহলে বায়োলজির পরে এরপরে আমরা বায়োলজিতে যাচ্ছি। তাহলে সাব্বির চলে আসো, তুমি একটু এক্সপ্লেন করো ভাই। আমি তো বায়োলজি ভয় পাই, আমার সময় তোমার মতো লোকজন দরকার ছিল যারা একটু আমাকে সুন্দর অল্প সময়ের মধ্যে গুছাই দিতে পারে। তবে ট্রাস্ট মি, আমি আলহামদুলিল্লাহ জীবনে ভালো ভালো বায়োলজি টিচার পাইছি আমার কলেজে। মানে তাসরিনা বেগম ম্যাডাম, আমরা টিভি ম্যাডাম বলতাম আর কি। তারপরে বেনিয়া জামান স্যার অসম্ভব সুন্দর পড়াইতো আর কি। সো আমি তোমার সাথে কিছুটা মিল পাইছি তাদের। সো আবার তোমার ক্লাস পুরোপুরি করা হয় নাই, আমি তোমার সম্পর্কে যেটা শুনছি এটা হচ্ছে স্টুডেন্টের রিপোর্ট। অ্যান্ড আলহামদুলিল্লাহ সব জায়গাতে খুবই পজিটিভ, খুবই ভালো। তুমি ওদের সাথে খুব বন্ধুর মতো করে মিশে পড়াও। সো আমাকে একটু বুঝায় বলো, বা স্টুডেন্টদেরকে বুঝায় বলো তোমার এই প্ল্যানটা কি আসলে। আচ্ছা,
আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, আমি তোমার এই লেখাটা দেখে বেশ কতগুলো জিনিস বুঝি নাই, যে অষ্টম সপ্তাহ পর্যন্ত দেখতেছি প্রতি সপ্তাহে একটা করে ক্লাস, তারপরে তুমি আবার প্রতি সপ্তাহে 2টা করে দিছো, মানে এই ব্যাপারটা একটু বইলো প্লিজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি সবটুকুই তোমাদের কাছে একটু এক্সপ্লেন করে দেবো আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, এখন একটু দেখো ভাইয়া, আমরা যেটা করেছি এখানে বায়োলজির ক্ষেত্রে, যেটা এখানে প্রথমে এই যে প্রথম দেখো 8টা সপ্তাহ যেটা করছি আমরা, প্রতিটা সপ্তাহে একটা করে ক্লাস। এটার পেছনে কারণ কি দেখো, আমরা যেটা দেখছি যে এখন হঠাৎ করে আর কি রেজাল্টে একটা সমস্যা শুরু হয়েছে। তোমরা রিসেন্টলি এসএসসি রেজাল্ট দেখছো, তো এখন আমরা যেটা চিন্তা করলাম, যেহেতু আরিফ ভাই আমাদের সাথে আছেন, উনি তোমাদের কথা চিন্তা করেন এবং তো জানোই তো, তিনি তো চারিদিকে একদম যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। অনেক কথা হবে তোমাদের সাথে, এখন বলবো না, চুপচাপ বলতে হবে, হ্যাঁ ভাই আছে তো এখন। আচ্ছা, তো এই যে তোমাদের কথা যেহেতু চিন্তা করি আমি তোদের ভালোর জন্যই সংগ্রাম করি, রাজপথে নামি, তাই না? তা তো অবশ্যই ভাই, অবশ্যই, সেটাই তো বলতেছি, চুপচাপ কিছু কথা বলবো, তাদেরকে বলা যাবে না এখন। আচ্ছা, তো এখন দেখো ভাই, আমি যেটা করছি, আমরা যেটা, তো প্রথমে 8 সপ্তাহে আমরা একটা করে লেকচার দিছি, যেন আমি আশা করি যে তোমাদের সবার রেজাল্ট নিজের মন মতো হবে, আল্লাহ সবার রেজাল্ট ভালো করুক। বাট যদি কখনো এরকম হয় যে পরবর্তীতে অনেকের চেঞ্জ করা লাগে, যে আমার আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, ভার্সিটিতে আমার ফিরে আসা লাগবে, তো আমরা যদি দেখো সপ্তাহে যদি 2টা করে ক্লাস দিই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা। তো আমরা যেটা করছি, প্রথমে একটা করে ক্লাস দিয়ে যেন এত বেশি পরিমাণও শেষ না হয়, যদি কারো আশা লাগে ফিরে, সে যেন এতটুকু পিছিয়ে না পড়ে, সে যেন আবার সুন্দর করে আমাদের সাথে শুরু করতে পারে। আচ্ছা, মানে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর টার্গেট নিয়ে কোচিং করা শুরু করছে বিভিন্ন জায়গায়, পরে যদি দেখে রেজাল্ট মন মতো হয় নাই, তখন তো তারা ভার্সিটির দিকে সুইচ করে। জি জি। আচ্ছা, তাহলে তারা তো এসে পরে আফসোস করবে যে অনেক ক্লাস হয়ে গেছে অলরেডি আপনাদের। আচ্ছা, এই কারণে প্রথম দিকে সপ্তাহে একটা করে ক্লাস, পরে তুমি সপ্তাহে 2টা করে দিছো। আচ্ছা, বিউটিফুল আইডিয়া, ক্লাস দিয়ে দিয়েছি। জোস জোস। আচ্ছা আচ্ছা, এখন দেখো এখানে আরো একটা জিনিস খেয়াল করতে পারবা, আমি যেটা করছি এখানে চেষ্টা করছি যে জুওলজি এবং বোটানি একটু মিলাই মিশাই দিতে আর কি। কেন দেখো ভাইয়া, একটা ব্যাপার আছে, দেখবা যে আমরা তো প্রাণী না, তার কারণে জুওলজি পড়তে আমাদের ভালো লাগে, ঠিক আছে, মিলেটিলে যাই ভাই, বুঝছেন? কিন্তু বোটানি পড়তে গেলে সবার সমস্যা, ভাই কি হচ্ছে, যদি আশেপাশে উদ্ভিদ আছে, এই যে বিশেষ করে শ্রেণীবিন্যাস না কি জানি একটা আছে না, ওরে ভাই কি যে প্যারাটা লাগতো আমার। হ্যাঁ, এই যে প্যারার জিনিসপত্র আছে সেগুলো সহজ করে দেওয়া অবশ্যই আমার কাজ আলটিমেটলি। তো দেখো কি করছি, প্রথমে 2টা জুওলজি দিছি, তারপরে বোটানি, আবার জুওলজি, এভাবে আসলে সাজিয়ে দিয়েছি যেন একদম বোর্ড না হয়ে যাও, যে একসাথে টেনে দিব আমি বোটানি একসাথে, তারপর একসাথে জুওলজি, সেটা কিন্তু করি নাই। তার জন্য আলাদা আলাদাভাবে দিছি, যে যেন তোমরা 2টা একটু মিক্স করে একসাথে পড়ে ফেলতে পারো। আবার একটা কথা খেয়াল করো ভাইয়া, আমাদের কি বায়োলজি, জীববিজ্ঞান মানে কি? জীববিজ্ঞান মানেই হচ্ছে জীবনের বিজ্ঞান। মনে রাখতে হবে যে জীবন মানেই কিন্তু জীববিজ্ঞান, জীবন মানে কিন্তু জীব বাংলা না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আজ থেকে, ঠিক আছে? তো যেহেতু জীবন মানেই জীববিজ্ঞান, তো আমরা জীবন নিয়ে চিন্তা করবো, তোমাদের কথা চিন্তা করবো। খালি ঠাস ঠাস করে তোমাকে মনে করো যে একসাথে এতগুলো পড়া দিয়ে দিলাম, আমার পড়তেই হবে এরকম না, আমরা তোমার কথা চিন্তা করবো, ঠিক আছে? ফিজিক্সের কথা বাদ দাও, তারা তো চিন্তা করবে না তোমার কথা, বাট আমি চিন্তা করবো তোমার কথা, ঠিক আছে? মনের কথা, ভালোবাসা, ঠিক আছে, কতখানি তুমি নিতে পারবা, সব চিন্তা করে কিন্তু দিব আমরা, ঠিক আছে? যার কারণে সব কিছু চিন্তা করে এখানে হবে। এখন থেকে মনে রাখবা, জীবন মানেই হচ্ছে জীববিজ্ঞান, তাই আমরা মনের কথা, জীবনের কথা, শান্তির কথা সবকিছু চিন্তা করবো একসাথে। হ্যাঁ, আমি তো জানতাম জীবন মানে রসায়ন। না না, জীবন মানে রসায়ন এসব এতক্ষণ চিন্তা করা যাবে না, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। হ্যাঁ, এখন দেখো আমার সামনে কিছু বলতে পারতেছ না মনে হয়, তাই না? হ্যাঁ ভাই আছেন তো, এটা বলা যাচ্ছে না, না চুপচাপ বলে দেবো তোমাদেরকে এক সময়, ঠিক আছে? ওটা মনে রাখবা তখন। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি, যে বায়োলজি ভাই সবাই পড়ায়, অনেকেই পড়ায়, বিভিন্নভাবে পড়াচ্ছে তোমাদেরকে। তোমাদের মধ্যে একটা ব্যাপার যেটা আসে, বিশেষ করে ভার্সিটি যারা প্রিপারেশন নাও, তাদের মধ্যে আমার মনে হয় যে বায়োলজি পড়বোই না, ভালো লাগতেছে না। তো বায়োলজিটা আমরা একটু এইভাবে পড়ানোর চেষ্টা করব, যে শুধুমাত্র যেন মনে না হয় যে আমার খালি ব্রেনে চাপ পড়ে যাচ্ছে, জাস্ট মুখস্থই করা লাগতেছে। দেখো বায়োলজিটা কিন্তু আসলে একটা ইন্টারেস্টিং জিনিস, তুমি যদি নিজের সাথে মিলিয়ে পড়ো, নিজের সাথে চিন্তা করো, জিনিসগুলো কিন্তু ভালো লাগবে। যেমন খেয়াল করো, দেখো একটা ব্যাপার আমি বলি সবসময়, যে যেমন আমাদের যে আরবিসি আছে, বেশি না, আমি অবশ্যই ক্লাস নিতে শুরু করবো না আজকে, কিন্তু দেখো আমাদের যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকায় একমাত্র যেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই। তুমি চিন্তা করো, কেন লোহিত রক্তকণিকাতে মাইটোকন্ড্রিয়া থাকলো না? সব জায়গাতে আছে, বাট এখানে কেন নাই? কারণ দেখো ভাইয়া, লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন করা। তাহলে যদি এখানে মাইটোকন্ড্রিয়া থাকতো, কি হইতো? মাইটোকন্ড্রিয়া অক্সিজেনটা নিয়ে নিত, নিয়ে ব্যবহার করে ফেলতো। ভাই মাইটোকন্ড্রিয়া যদি অক্সিজেন নিয়ে ফেলে, তোমার শরীরে কোত্থেকে অক্সিজেন আসবে? তখন দেখা যাবে যে এখানে পচে যাচ্ছে, এখান থেকে কেটে ফেলা লাগতেছে, মাথা কেটে ফেলা লাগতেছে, মরে যাবা তো। হ্যাঁ, এ ঠাস ঠাস করে মরে গেলে তো হবে না, বেঁচে থাকবে কে তাহলে? যার কারণে দেখো কি হয়েছে, আরবিসিতে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া নাই, যেন তোমার অক্সিজেনটা ভালোভাবে পরিবহন করতে পারে। এই যে এই ব্যাপারগুলো আমরা কিন্তু বুঝবো আসলে, শুধুমাত্র যে খালি
মুখস্থ করে ফেলবো, সেটা আমরা করব না। এই যে এইভাবে যদি বোঝা, অ্যাটলিস্ট মনে হবে যে আসলে বায়োলজিটা শুধু মুখস্থ না, আমরা একটু ভালোভাবে মন দিয়ে পড়াশোনাটা করতে পারি। আবার একটু খেয়াল করো, দেখো এটা তো মনে করো যে বললাম জুওলজির কথা, বোটানির কথা একটা বলি। বোটানিতে তোমরা যখন লাইসোজোম পড়তে যাবা, লাইসোজোম, দেখো ভাই, লাইসোজোম কথাটাতেই নামটা আসছে লাইসিস থেকে, মানে হচ্ছে ভাঙা। লাইসোজোমের কাজ হচ্ছে ভাঙাভাঙি করা, ভেঙে ফেলবে ঠাস ঠাস করে। এখন তোমাকে কোশ্চেন করা হলো যে লাইসোজোম, আমাদের যে 3টা রক্তকণিকা, এটার মধ্যে কোনটাতে লাইসোজোম থাকবে না? তুমি একটা চিন্তা করো ভাই, এই যে আমাদের আরবিসি আছে, আরবিসির কাজ কি? অক্সিজেন পরিবহন করে, সহজ সরল কাজ, সে জাস্ট পরিবহন করবে, নাথিং এলস, সে কিচ্ছু করবে না। সে যেহেতু ভাই অক্সিজেন পরিবহন করতেছে, তাহলে ভাঙাচোরার মধ্যে তাকে কই পাবা তুমি? সে ভাঙাচোরা করবে না, জাস্ট পরিবহন করবে। সহজ সরল মানুষ আমার মতো মনে করে সমাজে আসছে, এ জীবনযাপন করবে, মরে যাবে, ঠিক আছে? তার কাজ এটাই, জাস্ট পরিবহন করে দিয়ে তার কাজ শেষ। তাহলে আলটিমেটলি দেখো আরবিসিতে কিন্তু ভাঙাভাঙির কথা আসবে না, সো এখানে লাইসোজোমের কোনো কথা আসবে না। তাহলে দেখো, তুমি যদি একটু খালি বুঝো, চিন্তা করো জাস্ট আমাদের শরীরে কি হচ্ছে, তুমি চিন্তা করে পড়ো, বায়োলজি কিন্তু আসলে খালি মনে হবে না যে খালি মুখস্থই করা লাগে, ঠিক আছে? তো আমরা সেইভাবে একটু কন্টেন্টটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে যেন শুধু মনে হয় না যে আল্লাহ এত চাপ লাগতেছে, কয়গুলো মরে যাবো, ঠিক আছে? অবশ্যই মরে যাওয়া যাবে না, জীবন মানেই জীববিজ্ঞান, হ্যাঁ? তো আমরা সেইভাবে কিন্তু আসলে সাজানোর চেষ্টা করছি সব কিছু। আমার সাথে যদি আপনারা থাকেন, অবশ্যই আমরা সেইভাবে আস্তে আস্তে সেইভাবে আপনাদেরকে কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে অবশ্যই আরিফ ভাই আছেন, ভাইয়ের শিষ্য বলতে পারো আর কি, তো সেখান থেকে চেষ্টা করতেছি ওনার মতো কিছুটা দেওয়ার তোমাদেরকে, এটাই আর কি। না সাব্বি, সিরিয়াসলি স্পিকিং, মানে আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া হয় নাই, তার কারণ হচ্ছে ততদিনে বুয়েটের রেজাল্ট হয়ে গেছিল, তো আম্মু আর দিতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ আমাদের সময় প্রচুর মারামারি হইতো, ওই খবরটা ছিল, আম্মু আর দিতে দেয় নাই। সো আদারওয়াইজ আমারও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো, এবং সেখানে বিশ্বাস করো সবচেয়ে বেশি জটিল, সবচেয়ে বেশি চাপে থাকতাম এই বায়োলজিটাকে নিয়ে। সো তোমাদের সেই বায়োলজিটাকে একেবারে যদি ইগনোর করো, মানে মহাবড় বিপদে পড়ে যাবে, আল্লাহ না করুক যদি কারো ইঞ্জিনিয়ারিংয়ে স্লিপ হয়। সো এই জন্য সাব্বির যেভাবে কোর্সটা ডিজাইন করছে, এবং আমি ওর সম্পর্কে যা জানি, যতটুকু জানি, ট্রাস্ট মি, সেই অনুযায়ী বলছি। ইনশাল্লাহ তুমি যদি বাসায় তেমন নাও পড়ো, জাস্ট ক্লাসগুলো যদি একটু ফলো করো, ওর গাইডলাইনটা একটু যদি শোনো, তাহলে বাকি পড়াশোনার সাথে সাথে না দেখবা যে ইনশাল্লাহ আরামসে এই সবচেয়ে কঠিন জায়গাটাও তোমার একটা শক্ত জায়গায় পরিণত হয়ে যাবে। এবং আমি যতদূর জানি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বায়োলজি স্কুল যেটা, অর্থাৎ বায়োটেকনোলজি না কি কি জানি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এর কোনোটাতেই কিন্তু তুমি চয়েস দিতে পারবা না যদি না তোমার বায়োলজি পরীক্ষা না দাও। সো ডেফিনেটলি এটার প্রতি একটু মনোযোগ থাকা উচিত, এটাকে এত হালকাভাবে নেওয়া উচিত না আর কি। সো এই আর কি বায়োলজি নিয়ে কথাবার্তা। এরপরে কেমিস্ট্রি আমি আর কি বলবো সাব্বির, আমি তো আগেই বলে দিছি। আপনি বলবেন, আবার বলবেন। হ্যাঁ, বেশ কয়েকজন আমাকে ইনবক্স করেছো যে ভাইয়া এটা একটু আবার বললেন। সো আমি আর বলবো না কিছুই, শুধুমাত্র এটাই বলবো যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যারা যেভাবে ইচ্ছা সিলেবাস করে, আমি আর ওইগুলো নিয়ে এখন আর কল রেকর্ডিং শোনাইতে বসতেছি না যে কারা করে, কোন সব বাচ্চা কাচ্চারা বোঝেও না যে আসলে কেমিস্ট্রি জিনিসটা কেমনে পড়া উচিত। সো প্রতিষ্ঠান তো বড়, বাট ভিতরে ইঞ্জিনটা ছোট, মানে যে ইঞ্জিন দিয়ে আমরা চিন্তা করে এই সিলেবাসগুলো ডিজাইন করি, সো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সো কেমিস্ট্রি যেভাবে পড়া উচিত সেটা আমি আমার জ্ঞানে বুদ্ধিতে এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় ওস্তাদদের সাথে কথা বলে এটা করা। এবং যেহেতু আমাদের এখানে টাকা পয়সা নিয়ে টেনশন আসলে নাই আল্লাহর রহমতে, আমরা আসলে কমার্শিয়াল কোনো কিছু তোমাদেরকে দিতে চাই না। সো যা করা উচিত আমি সেই ডিজাইনটাই করেছি, সেইভাবে তোমাদেরকে দিয়েছি। যদি কেউ চাও এটা ফলো করতে পারো, আর যারা চাও ভর্তি হয়ে যাও। আচ্ছা, আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের কোর্সের ডিজাইনটা 13 সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে, ভার্সিটির জন্য আমাদের দেখা যাবে 10 সপ্তাহ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা আগেই হয়তো। সো আমাদের লাস্টের দিকে বেশ কিছু ক্লাস আছে, যেমন জৈব রসায়নের জন্য এত বেশি পড়া লাগে না, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যত ডিপে লাগে। সো ওই সব জায়গায় আমাদের ক্লাস সংখ্যা একটু কমাই দিলে দেখা যায় যে ভার্সিটিটা হয়ে যায় আর কি। সো প্রাইমারিলি আমাদের ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে একই কথা, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পোলাপাইনও যে ধাঁচেই পড়বে, ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপাইনও ওই ধাঁচেই পড়বে, বাট ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপাইনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় একটু এক্সট্রা ক্লাস লাগবে আমাদের। সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান। আচ্ছা, সো আমাদের কোর্স প্রাইস নিয়ে অনেকেই জানতে চাচ্ছ আমার ইনবক্সেও। সো এই যে তোমাদের জন্য কোর্স প্রাইস চলে আসছে, সব ডিটেল লেখা আছে, আমার যেহেতু মনে থাকে না একটা বলতে গেলে আর একটা বলে ফেলি। সো তোমাদের ফিজিক্সে যারা ভার্সিটি কোর্সটা নিতে চাও তাদের জন্য মেইন কোর্স ফি হচ্ছে 1500 টাকা, সেটা লাগছে না। তোমাদের যদি আগে একটু ভর্তি হয়ে যেতে পারো, তাহলে যেটা হবে, এই যে 12ই সেপ্টেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, তাহলে তোমরা মাত্র 1000 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা।
আর ইঞ্জিনিয়ারিং কোর্সটা সেটা হচ্ছে 2000 টাকায়, কিন্তু যারা একটু আগে ভর্তি হয়ে যাবা তারা মাত্র 1200 টাকায় পেয়ে যাবা। আর বায়োলজির জন্য আরও কম কোর্স ফি রাখা হয়েছে, কারণ তোমাদের সাব্বির ভাইয়া বেশ আরামে 18টা ক্লাসের মধ্যে শেষ করে দিচ্ছে, ফিজিক্সের ভাইয়ারা অনেক কষ্ট করছে, এই জন্য কোর্স ফি একটু বেশি, সামান্য একটু বেশি আর কি এটার চেয়ে। সো এটা মাত্র 900 টাকা রাখা হয়েছে। সো তোমরা জানো একটা বিষয় মনন একাডেমির ব্যাপারে, যে আমাদের কোর্স ফি এর ডিসকাউন্টের যে টাইমটা, আর্লি বার্ড অফার থাকে, এই টাইমটা চলে গেলে কিন্তু তারপরে আমরা কোনোভাবেই কনসিডার করি না। সো এটা আবারও বলে দেওয়া হচ্ছে। আর যারা ভর্তি হইতে চাও তারা এই নাম্বারে বিকাশ করে ফেলবা অথবা নগদের মাধ্যমে টাকা পাঠাবা, যেভাবে ইচ্ছা। এবং টাকা পাঠানোর পরে কিন্তু অবশ্যই জানাইতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে। এবং যারা আমাদের মনন একাডেমির সাথে নতুন পরিচিত হচ্ছে তারা জেনে রাখো, আমাদের ক্লাসগুলো কিন্তু ফেসবুকে বা অ্যাপে বা ওয়েবসাইটে হয় না, সরাসরি জুম অথবা গুগল মিটের মাধ্যমে হয়, যেখানে তুমি মাইক আনমিউট করে, এখন যেমন আমরা তোমাদের সাথে কথা বলছি, তোমরাও সরাসরি আমাদেরকে সাথে কথা বলতে পারবা। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রচুর ভিডিও আছে, ক্লাসের স্যাম্পল তোমরা দেখে নিতে পারো চাইলে, যে আমাদের ক্লাসগুলো কীরকম হয়। আচ্ছা, তোমাদের নাইম অনেক অনেক কমেন্ট আসছে নিউটনিয়ান মেকানিক্সের ব্যাপারে, ওটা একটু দেখো আর কি। তাই? আচ্ছা, ও তোমারা কেমিস্ট্রি পড়াইতে বলতেছে? আরে সর্বনাশ, তাহলে তো কেমিস্ট্রি অলিম্পিয়াডের লোকজন নিয়ে আসা লাগবে আমার এখন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই নাইম একটা ভালো বুদ্ধি দিছে। কেমিস্ট্রিতে যে কোয়ান্টাম মেকানিক্স আছে না, অর্থাৎ গুণগত রসায়ন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়, ওখানে কিন্তু আসলেই পার্টিকেল ফিজিক্সের ব্যাপারগুলো ওরা দেখাইতে পারবে। আর বিশেষ করে নাইমের তো মাস্টার্সও পার্টিকেল ফিজিক্সের উপর না? আচ্ছা, সো ওর নিজস্ব আগ্রহের জায়গায় পার্টিকেল ফিজিক্স, তো দুর্দান্ত মজা হবে কিন্তু। কারণ যেমন ধরো এই যে তোমরা পজিট্রন, মেসন, এই কণাগুলো শুধু নামই শোনো, কিন্তু এগুলো একটু ডিটেইলে গেলে হ্যাঁ, মানে এই ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং হয় আর কি। ওকে, সো এইটা আমাদের কোর্স ফি। এখন একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, যদি আমি সব কোর্স নেই, অর্থাৎ আরিফ ভাইয়ের কেমিস্ট্রি নিলাম, তারপরে ফিজিক্স নিলাম নাইম ভাই এবং কিবরিয়া ভাইয়ের, এবং বায়োলজি নিলাম সাব্বির ভাইয়ের, তাহলে আমার জন্য কি করবেন আপনারা? সেটা হচ্ছে একটু আমাকে নাইম লিখে দাও প্লিজ, আমি ভুলে গেছি। এই তিনটা যদি কম্বাইনলি কেউ নেয় তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে কত পে করবে এবং তোমার ভার্সিটির যে কোর্স সেটার জন্য কত পে করবে, একটু কাইন্ডলি লিখে দাও। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং এর জন্য কেউ যদি সবগুলো যদি নেয় তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে 3000 টাকা মাত্র। সো তুমি ইন্ডিভিজুয়ালি একটু হিসাব করে দেখো এগুলো কত আসে, এরপরে সেই 3000-এর সাথে একটু কম্পেয়ার করো। আমরা আর সেটা তুলনা করে বুঝাইতে চাচ্ছি না যে 3000টা মানে 3000 টাকা কেন আলাদাভাবে বলতেছি। আর ভার্সিটির জন্য হচ্ছে সেটা 2500 টাকা। সো এই দুইটা হচ্ছে আলাদাভাবে, মানে জাস্ট কেউ যদি সবগুলো একসাথে নিতে চায় তাহলে এই দুইটা, তাহলে তার রুটিনটাও ম্যাচ করবে আর পুরো আমাদের গাইডলাইনের আন্ডারে থাকলা। তবে আবারও মনে করে দিচ্ছি, আমরা কিন্তু ম্যাথের জন্য এখনো কাউকে ব্যবস্থা করতে পারিনি, চেষ্টা করছি, বাট তোমরা ওটা ধরে রাখো না আর কি। তবে তোমাদেরকে এই কোর্সের মানে আমাদের এখানে যে এই 3 সাবজেক্টের আমরা কোর্স লঞ্চ করতেছি, এখানে আমাদের এই প্ল্যাটফর্মে একটা সমস্যা কিন্তু ইনশাল্লাহ হবে না। সেটা হচ্ছে যে আল্লাহ না করুক এই রেজাল্টের পরে অনেকের আসলে চিন্তায় থাকে যে আমি এতদিন ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে আসছি, এখন আমার একটা অঘটন হয়ে গেল, মানে আমরা আশা করতেছি না যে হয়ে যাবে, হ্যাঁ ওইরকম কিছু আমরা ভাবতেছি না, হয়ে যাবে বা সামথিং লাইক। অনেকের আবার কি হয় যে শুরুর ইঞ্জিনিয়ারিং ক্লাস করে এরপরে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বা ডিপ্রেশনে চলে যায় যে আমি কি এত কিছু কন্টিনিউ করতে পারবো, আমার তো বেসিক ক্লিয়ার নাই, আমার দ্বারা কি আদৌ সম্ভব হবে। সো আমাদের এখানে কিন্তু এই ধরনের মানে তুমি যেটাতে ভর্তি হও এই ধরনের কোনো কিছু আসলে ফেস করবো না, কেননা আমরা ভার্সিটির জন্য যেই জিনিস পড়াচ্ছি সেটা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য একই সেম, মানে আমি মুখ দিয়ে যা বলতেছি এটা সেম টাইম ভার্সিটির স্টুডেন্টরাও শুনবে, আবার ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়ার স্টুডেন্টরাও শুনবে। তবে ইঞ্জিনিয়ারিং যারা পড়বা তাদেরকে একটু বেশি পড়তে হবে, হ্যাঁ একটু। যখন তুমি এটা নিতে পারবা না বলে মনে করবা তখন তুমি ভার্সিটিটুকুতেই রিসিভ করবা, দ্যাটস ইট, সহজ। আর ইভেন রেজাল্টের পরেও তোমরা চাইলে আমাদের যে কোনো কোর্সে সুইচ করতে পারবা, যে এটা থেকে ওইটা, ওইটা থেকে এটা, ওটা কোনো সমস্যা নেই আর কি। ইনফ্যাক্ট তখন ধরো তুমি ভার্সিটিতে ছিলা, কথার কথা তুমি ছিলে হচ্ছে ভার্সিটি প্যাকেজে,
সেখান থেকে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে সুইচ করতেছো, তাহলে কি তোমার 500 টাকা এক্সট্রা দেওয়া লাগবে? দেওয়ার দরকার নাই, ওইটা তোকে আমরা গিফট দিলাম, কারণ হচ্ছে তুই ভালো রেজাল্ট করছিস, তুই এখন এখানে যাইতে পারতেছিস, তোর জন্য আমরা খুশি হয়েছি, ঠিক আছে? আবার ধরো তোমার ইঞ্জিনিয়ারিংয়ের ছিলে, তুমি ভার্সিটিতে আসবা, তাতেও কোনো সমস্যা নেই, মানে তুমি একবার ভাই ভর্তি হইলে হইছে, আমরা চাই তুমি আলটিমেটলি দিন শেষে ভালো করো আর কি। এই আচ্ছা, তারপরে আমাদের আলোচনায় কি আছে, এই কিছু প্রশ্ন আছে, তুমি আর আমি মিলে উত্তর দিয়ে ফেলি নাকি? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, এটা আমি গতদিনও উত্তর দিছি, আজকে একটু শর্ট করে দেই। আমার জন্য ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালো হবা, ক্যারিয়ারের জন্য কোনটা ভালো? দুইটাই ভালো ভাই। ক্যারিয়ার জিনিসটা অনেক বেশি বড়, জীবন অনেক বেশি বড়, তুমি জানো না যে তোমার জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে। আমি বহু ছাত্রকে দেখছি, ওই যে তোমার তিতুমির কলেজ, কাউকে ছোট করছি না, বাট সত্যি কথা যেটা, আমরা তো ছোট চোখেই দেখি ওইভাবে, তাই না? আমাদের পার্সপেক্টিভ, সোশ্যাল পার্সপেক্টিভ যেটা বলে, সেইখান থেকে পড়েও, বা এই যে ইদানিং তোমার আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, প্রাইভেট কত ভার্সিটি থেকে কত ভালো করতেছে না, অনেকেই তো ভাই। ক্যারিয়ার জিনিসটা এরকমই, উপরে আল্লাহ আছে, স্রষ্টা আছে, ভগবান, তুমি যে নামেই ডাকো না কেন, আল্লাহ তাআলা জানে কে কোথায় যে যাবে আসলে। আচ্ছা, সো ক্যারিয়ারের জন্য কোনটা ভালো আমরা বলতে পারবো না, দুইটাই ভালো যদি তুমি সৎ মানুষ হও এবং যোগ্য মানুষ হও আর কি। আচ্ছা, আমার এইচএসসি পরীক্ষা ভালো হয় নাই, আমার কি ইঞ্জিনিয়ারিং কোচিং করা ঠিক হবা? বলো। ওই তো, এটার উত্তর তো অলরেডি আমরা দিয়ে ফেলছি, যে তোমার এটাই চিন্তা করা দরকার নাই আমি ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি, তুমি জাস্ট এখানে পড়তে আসো, এরপরে তুমি বুঝে যাবা, তুমি 1 সপ্তাহ ক্লাস করে দেখো যে তুমি আসলে কোনটার সাথে কোপ আপ করতে পারো, এরপরে তুমি ডিসিশন নাও, এরপরে হয়ে যাবে আর কি। তবে এই ক্ষেত্রে আমি হচ্ছে মানে আপনার গুরু, আমারও আসলে টিচার মিলন ভাইয়ের কথা আমি একটু স্মরণ করব, যে উনি মানে একবার হচ্ছে চমক ভাই মিলন ভাইকে জিজ্ঞেস করছিলেন যে ম্যাথের ব্যাপারে, যে কেউ যদি ম্যাথ পড়তে চায় তাহলে তার ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত। তো মিলন ভাইয়ের এই অ্যান্সারটা বা জবাবটা আমি ওনার কাছ থেকে শোনার আগেই আমি সেই জিনিসটা মানতাম। আগে উনি আগে বললেন, মিলন ভাই বললেন যে ওই লাইভ পডকাস্টে হচ্ছে রাসেল ভাইও ছিলেন, তো মিলন ভাই বললেন যে আগে তুমি ম্যাথের কিছু কোর্স দেখো, কোর্স দেখে যদি মনে হয় যে তুমি সেটা কন্টিনিউ করতে পারতেছো, তোমার মধ্যে ইন্টারেস্টটা আছে, তাহলে তুমি সেটা কন্টিনিউ করো। আদারওয়াইজ ওই ম্যাথ একটা রয়্যাল সাবজেক্ট ওর সামথিং অনেক বড় কিছু, আমি ওইটাতেই পড়বো, এরপরে 2 দিন পরে কান্নাকাটি, ওই রকমের দরকার নাই। সো ওই সেম জিনিসটাকে আমরা শর্ট করে বলতেছি, তুমি আগে কিছু ক্লাস করো, করে দেখো। আমাদের এখানে যে করতে হবে ব্যাপারটা এমন না, তুমি ইউটিউবে বা এখন তো অনেক ফ্রি কন্টেন্ট আছে, তুমি করে দেখো, আশেপাশের অনেক কিছু দেখো, এরপরে তুমি ডিসিশন নাও যে না আমার জন্য আমি কোনটার সাথে, হ্যাঁ, ইমোশনের সাথে ডিসিশন নিয়ে পরে কিন্তু আসলে হ্যাঁ ওইটাই। আর দিন শেষে কেউ তোমার সাথে থাকবে না, মানে আলটিমেটলি নিজের ডিসিশনের কারণে নিজেরই আসলে এটার আউটপুট নিজেরই ভোগ করতে হবে আর কি, সেটা পজিটিভ হইলেও নেগেটিভ হইলেও। রাইট। আচ্ছা, তো সাব্বির আছে, সাব্বিরের সামনে আমি এটা নিয়ে কথা বলতে ভয় পাচ্ছি, 3 নম্বর পয়েন্টটা তাও একটু বলে দিই। আমি তো মেডিকেল কোচিং করতাছি, আমি কি করাম? তোমরা যারা মেডিকেল কোচিং করছো তাদের জন্যই আমরা মূলত এই আমাদের ভার্সিটি প্রোগ্রামটা রাখছি। আর তোমাদের যাদের মেডিকেলে যদি না হয় ইন কেস, আচ্ছা মেডিকেলে সারা বাংলাদেশের সিট কয়টা সাব্বির? 5300 সব মিলায়, অথচ পরীক্ষা দেয় কিন্তু লক্ষাধিক। তার মানে ড্রপ রেট চিন্তা করতে পারতেছ, অনেক বেশি, মানে মাস্ট তোমার মাত্র 5300 জন চান্স পাবে, বাকিরা যাবে কোথায়? বাকিদের সবারই মেইন টার্গেট থাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সো তোমাদের জন্যই আমরা হচ্ছে এই ভার্সিটি প্রোগ্রামটা নিয়ে আসছি। সো তোমরা প্যারালালি এটা কাজ চালাই যেতে পারো। আরেকটা জিনিস এখানে ভার্সিটির ব্যাপারটা বলি, আপনি চিন্তা করেন যে মানে আমি লাস্ট ইয়ার বা এর আগের ইয়ারের অনুযায়ী বলি, ইঞ্জিনিয়ারিংয়ে একজন স্টুডেন্টের কাছে অপশন থাকে কয়টা? এই ধরেন সবগুলো যেহেতু এখন আলাদা, হয়তো 4টা 5টা। মেডিকেলে কিন্তু 2টা অপশন, ডেন্টাল আর হচ্ছে এমবিবিএস এর জন্য। হ্যাঁ, মানে জাস্ট চিন্তা করেন যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, তার কাছে অনলি 2টা অপশন, মানে সে 2বার পরীক্ষা দিতে পারবে লাইক প্রত্যেক ইয়ারে। এখন সেকেন্ড টাইমার হিসেবে হয়তো 4বার হয়ে যাবে, আমরা সেকেন্ড টাইমার চিন্তা করতেছি না। কিন্তু ভার্সিটির চিন্তা করলে তাহলে প্রত্যেকটা ভার্সিটি আলাদা, ওই গুচ্ছ সহ গুচ্ছ ভার্সিটি প্লাস এই কৃষি 2টা, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে আপনার এই কুষ্টিয়া আছে, খুলনা আছে। হ্যাঁ হ্যাঁ, তো সবগুলো মিলে দেখা যায় যে আমার কাছে অপশন 8-9টা চলে আসে। তো আল্লাহ না করুক কোনো একটা যদি খারাপ হয়ে যায় তাইলে কিন্তু তার ট্রাই করার সুযোগ আছে। ইয়েস, সো ভার্সিটির স্ট্র্যাটেজিটা থাকা সবার জন্য কমন, কিন্তু সবচেয়ে বেশি পাত্তা দেয় হচ্ছে ভার্সিটি কোচিং বা ভার্সিটি প্রিপারেশনকে। দিন শেষে অনেকে ডিসিশন নেয় এরকম, পাত্তা দেয় না, পাত্তা কম দেয়। ইয়েস, কম দেয়। এমনকি অনেকেও আবার এটাও বুঝায় ভার্সিটির জন্য এত প্যারা নেওয়ার কিছু নাই, এত করার কিছু নাই। তার উপরে আরেকটা বাজে সিনারিও আমাদের আছে, বাজে বলার থেকে নেগেটিভ ওয়ার্ডটা বলি,
এর কারণ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে রেজাল্টের পরে এরপরে প্ল্যান করে যে আমি ভার্সিটিতে সুইচ করব, তখন কিন্তু ভাইয়া ম্যাথ পারা আসলে বহুত প্যারা হয়ে যায়, বহুত, কারণ একেবারে লাস্ট মোমেন্ট তো। ইয়েস, মেডিকেল পরীক্ষার পরে কি 15-20 দিন টাইম পাবে, 1 মাস সর্বোচ্চ, সর্বোচ্চ 1 মাস। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার কোর্স ফি এত বেশি কেন ভাই? যেটা জিনিস ভালো সেটার দাম একটু বেশিই হয়, আর তোমরা বাজারে চিন্তা করে দেখো আমরা বেশি রাখতেছি নাকি কম রাখতেছি। এটা আসলে একটু কম্পেয়ার করা উচিত তাদের, হ্যাঁ। কম্পেয়ার করে এরপরে। আর তারপরেও যাদের অনেকের সমস্যা আছে, বিশেষ করে গতদিন আমি বলেছি, এই যে এই পরের পয়েন্টে লেখা আছে মনে হয়, এই যে আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠানে বাপের জমি, খামারের গরু, পুকুরের মাছ সব বেচ্চা ভর্তি হয়ে গেছি, এখন আর আপনার কোর্স কেনার টাকা নাই, কি করাম? তাদের অনেককে আমরা এই সুযোগ দিয়েছি, তাদের বিভিন্ন বড় বড় কোচিংয়ে ভর্তির যে 25,000 30,000 টাকার যে ছবি ফর্মের স্লিপের, ওইটা পাঠাইলে আমরা কম রাখছি আর কি। মানে এরপরে আর আমরা কি করতে পারি বলো? ওইটাই। আচ্ছা, তারপরে বড় বড় প্রতিষ্ঠানের সাথে আপনার সিলেবাস মেলে না, কি করাম? যেটা করবা সেটা হচ্ছে, আমরা ভাই টোটালি নন কমার্শিয়াল প্রতিষ্ঠান, আমরা কমার্সের চিন্তা করে এখানে করতেছি না যে আমাদের এখানে ব্যবসা হইতে হবে, গাড়ি কিনতে হবে, ফ্ল্যাটের তোমার জন্য যেটা ভালো কনসেপ্টের জন্য আমরা সেটাই করতেছি। সো এখানে আমাদের না বলাচ্ছে যে ওদেরকে বলো আর কি। আচ্ছা, তারপরে আমার ইন্টারে প্রচুর গ্যাপ, আমি এখন কি করাম? আপনারা বেসিক দিবেন। মনন একাডেমি যদি বেসিক না দেয় তাহলে ভাই ধরে নিও কিয়ামত কাছে আগায় আসছে, কারণ আমরা ভাই ওই বেসিক দেওয়ার জন্যই তোমাদের এখানে আসছি আর কি, ঠিক আছে? আর কিছু না। তবে আরেকটা কথা অ্যাড করি, অপ্রয়োজনীয় অ্যাডভান্স জিনিস দেখাবো না। ওই যে আইআইটি যে ট্রিপল, না না না, এগুলো একদমই না, এগুলো সিম্পলি তোমাদের চোখে একটা আই ওয়াশ, আর কিছু না। এগুলোর কথা বলে নর্মাল তোমাকে বইয়ের, ও যদি ফিজিক্সের একটা ভেক্টর অঙ্ক বানায় দেয়, তুমি কান বা সারাদিন বুঝা। সিম্পল বইয়ের যে কন্টেন্ট আছে সেটা থেকেই, সো ওইখানেই তোমার মানে কনসেপ্ট ডেভেলপ করা, হ্যাঁ, বেসিক আইডিয়াগুলো তৈরি করা, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। এই আইআইটি যে ট্রিপল এগুলো জাস্ট আই ওয়াশ। ওকে, আপনারা তো কোশ্চেন ব্যাংক দেবেন না, তাহলে কি করাম ভাই? এটা আমাদের একটা ব্যর্থতা, আমরা কোশ্চেন ব্যাংক দিতে পারি না, আমরা পারবোও না, আমাদের ওই কন্টেন্টগুলো নাই। তবে তোমরা ক্লাসের শেষে পিডিএফ পাবা, আমাদের ক্লাসের যে দাগানো পিডিএফটা থাকবে, সেই সাথে প্রতিটা চ্যাপ্টারেরই আমরা ছোটো ছোটো কিছু বলতে পারো চৌথা টাইপের জিনিস দিব, পাওয়ার বুক আর কি। কেমিস্ট্রিটা আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপড, কারণ অনেকদিন ধরে করছি। বায়োলজি এবং ফিজিক্স অত ভালো ডেভেলপ নাই, যেটা দিতে পারবো না সেটা মিথ্যা কথা বলবো না, তবে বেশ ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। ওইটাই মোর দ্যান ইনাফ। তোমরা যদি ক্লাসে ফোকাস করো, এর চেয়ে বেশি কিছু লাগবে না আর কি, আমরা ওইভাবেই পড়াবো। আর লাস্টে হচ্ছে আপনার আর্কাইভ দিবেন। ইয়েস, আমরা আর্কাইভ দিব। তবে 26 ব্যাচের বেশ কয়েকজন চালাক লোকজন ভর্তি হয়েছে আমাদের টাকা দিয়ে, তাদেরকে আবার কান ধরে বের করে দিছি, কারণ ওরা এখানে কি কি পাচ্ছে সেই আর্কাইভটা আমি একটু লিস্ট লিখে দিই আবারও। তোমাকে হচ্ছে যেখানে লাগবে একাডেমিকের সাপোর্ট দেওয়া যাবে। একাডেমিক আমাদের যে ক্লাসগুলো হয়েছে, যদি তুমি চাও যে কোনো একটা চ্যাপ্টার অনেক লম্বা ক্লাস করবা, অনেক ডিটেল জানতে চাও, সেটা পাবা। এন্ড গেমের সাপোর্ট পাবা, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার আগে যে আমাদের এন্ড গেম প্রোগ্রাম ছিল, এবং সেই সাথে অ্যাডমিশন 24-এর SSION অ্যাডমিশন 24-এর আর্কাইভ সাপোর্ট পাবা। সো টেনশনের কিছু নাই। যদি তোমার কোনো কোচিংয়ের সাথে না ম্যাচ করে আমাদের সিলেবাস, যে আপনি পড়াচ্ছেন ভেক্টর চ্যাপ্টার, ওই কোচিংয়ে তো আমাদের অন্য চ্যাপ্টার চলতেছে, যদি এমন হয় তাহলে তুমি এইসব ক্লাস থেকে দেখে তারপরে তোমার প্রিপারেশন নিতে পারবে আর কি। ওকে, সো লাস্ট কথা বলে দেই, তোমরা আমাদেরকে অপশন বি হিসাবে রাখো, কোনো সমস্যা নেই, কিন্তু জেনে রেখো যদি কখনো তোমার মনে হয় যে তুমি একটা দামি ট্রেনে উঠছো, যে দামি ট্রেনটা তোমার জন্য না, বন্ধ করো না হ্যাঁ, যে দামি ট্রেনটা তোমার জন্য না, ওই দামি ট্রেন যেদিকে যাচ্ছে তোমার জীবন ওদিকে যাচ্ছে না, বা ওই ট্রেনের কামরাগুলো তোমার জন্য স্যুট করতেছে না, তাহলে নেমে পড়ো, সময় নষ্ট করো না আর কি। টাকা দিয়ে ভর্তি হয়েছি বলে ওইখানে এসির হাওয়া খাইতে যেতে হবে, এই কাজটা করো না আর কি, ঠিক আছে? সো জীবনটা তোমার, এটা বোঝার চেষ্টা করো আর কি। সো মিরপুর 10 বা মতিঝিলে চলে আসতে পারো যারা অফলাইনের জন্য চাও, আমি আরও একবার বলে দিচ্ছি। আর লাস্ট যে কথাটা সেটা হচ্ছে যে তোমাদের সামনে যে নতুন ভাইয়াদেরকে নিয়ে আসছি, তোমরা অনেকে হয়তো বা কনফিউজ যে ভাইয়াদের কাছে পড়বো কিনা, এনাদের এলএম আসলে কেমন। সো সেই ক্ষেত্রে আমার বড় ভাই, তোমাদের সবার বড় ভাই ইঞ্জিনিয়ার মনির আল ইসলাম ভাইয়ের কথাটা একটু মনে রাখো, যে আলেম চিনতে গেলেও এলএমের প্রয়োজন হয়। অর্থাৎ তোমরা যাদেরকে ওস্তাদ বলে ভাবো, এই যে বিশেষ করে ফিজিক্স দুনিয়ায় বাংলাদেশে এর থেকে যা চলে মারামারি আর কি, হ্যাঁ, যে কে যে আসলে সঠিক বলছে, সো এটা দেখার জন্য তোমাদেরকে আমাদের ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সাহস করে ওইটাই করছি আর কি। আর অতটুকু এলএম যদি তোমার না থাকে যে কে সঠিক কে ভুল, তাহলে তো তুমি নিশ্চয়ই বুঝার কথা না, তাই না? এই আর কি, তুমি অন্ধভাবে তোমার পীরের অনুসরণ করতেছো, এই আর কি। আমরা সেই প্রথাটাই ভাঙার চেষ্টা করতেছি, যে বাংলাদেশে যে ভুলভাল জিনিসগুলো চলে আর কি। ওকে, সো দ্যাট ওয়াজ ফ্রম আস ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে 19 তারিখে বিকাল 4:30টায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, 4:30 PM। আগে এটা টাইম দেওয়া ছিল হচ্ছে বিকাল 3টায়, সেটা একটু পিছায় আনা হয়েছে আর কি। সো সবাই চলে আসো, তাহলে আমরা ওদেরকে একটা বিদায় দিয়ে দিই। আসো। আর কারো কোনো প্রশ্ন থাকলে শেষ মুহূর্তে করতে পারো, যদি না থাকে তাহলে আমরা এখনই বিদায় নিব একটু পরেই। আমি একটু দেখে নেই আর কোনো কমেন্ট আছে কিনা।
এখনো তো সব নিউটনীয় বলবিদ্যা কথা বলতেছে। আচ্ছা, আখতারুজ্জামান বলছে, ভিতরে আসো, তোমাকে দেখা যাচ্ছে না, কোর্স ফি একটু কম রাখেন। আচ্ছা ঠিক আছে, যাদের সমস্যা হয় একটু ইনবক্সে জানাও। আর এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে দেই, ইনবক্সে তো সবাই চায় যে কম রাখেন কোর্স ফি, তাই না? সবাই চায়, কিন্তু আমরা আমাদের একটা মিনিমাম জায়গা ধরে রাখতে চাই, কারণ ভাই যে কোনো ভালো জিনিসের দাম বেশি হয়, সেখানে আমরা বেশি তো রাখছি না, কমে দিতে পারি, কিন্তু জিনিসটাকে সস্তা বা মাগনা বানায় তো ফেলা যাবে না। এটার জন্য যাদের আসলেই সমস্যা তারা প্রমাণ সহ কথা বলবা। ধরো প্রচুর ছেলেরা প্রচুর মেয়েরা ইনবক্সে পাঠায় যে ভাই আমার বাবা আসলেই ইট ভাটার একজন শ্রমিক, বা আমি এত দরিদ্র পরিবারের একজন সন্তান, বা আমার বাবা নেই। তারা না ওই রকম ছবি টবি পাঠায় বা বলে দেয় যে আমার আম্মুর সাথে কথা বলেন আপনি চাইলে, হ্যাঁ, তখন আমরা না মানে একটা ট্রাস্টওয়ার্দি একটা জায়গা তৈরি হয়, তখন আমরা তাকে বিশ্বাস করতে পারি, তার জন্য আমরা কম রাখতে পারি, কোনো সমস্যা নেই। কারণ আমি আবারও বলছি, আমরা এখানে ব্যবসা করার জন্য ভাই বসি নাই, এইটা মানে বুঝো, মানে তোমাদেরকে আসলে সার্ভিস দিতে চাচ্ছি। সো এই জন্য তোমাদের যাদের কোর্স ফি কম প্রয়োজন তারা জানাও, তারা রিকোয়েস্ট করো, তারা সত্যি কথাটা বলো, তাহলে তোমার জন্য যা যদ্দূর করা যায় আমরা চেষ্টা করবো আর কি। ওকে ওকে, এই নাইম রে নিয়ে তো সবাই ফাড়ায় ফেলতেছে, কিরে নাইম ভাই কড়া একেবারে, মানে কি সর্বনাশ। আমার তো মনে হচ্ছে আমার পপুলারিটি নাইম খাইয়ে দিবে, সাব্বির পারবা তো? নাইম আর কিবরিয়া তো সর্বনাশ আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা মনে হয় বিদায় নেই। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে। ঠিক আছে, ওকে।